আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আজকে আমাদের লেকচার 1, মঈন স্যারের লেকচার 1, যা আমাদের প্রাচীন বাংলার ইতিহাস নিয়ে আজকে আমাদের পড়াশোনা। টিউটোরিয়াল এক্সক্লুসিভ লাইভ ব্যাচ 199, যেটা। তো সবাই একটু আমাকে জানান আমার কথাগুলো কি একদম ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা। যারাই যুক্ত হচ্ছেন প্রিয় ভাই বোনরা, সবাই একটু জানাবেন যে আজকের ক্লাসটা সবাই শুনতে পাচ্ছেন কিনা বা সবাই বুঝতে পারছেন কিনা। ক্লিয়ার হলে কিন্তু আমরা ক্লাসে চলে যাব। আমাদের যেমনটা কথা ছিল, রাত 9টা থেকে আমাদের ক্লাস শুরু হওয়ার কথা। আমরা একটু লেটে এসেছি, কারণটা হচ্ছে নামাজ, এশার নামাজটার পরপরই কিন্তু আমাদের লাইভ ক্লাসগুলো শুরু হয়। তো সেক্ষেত্রে আপনাদের বলার উপর ভিত্তি করে কিন্তু আমরা ক্লাসটা শুরু করব। আজকে আমাদের লেকচার 1 প্রাচীন বাংলার ইতিহাস, এবং এই ইতিহাস নিয়ে ইনশাল্লাহ আমরা আজকে বিস্তারিত জানার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে সবাইকে একটু বলতে হবে যে আমার লাইভটা ক্লিয়ার কিনা, শুনতে পাচ্ছেন কিনা, দেখতে পাচ্ছেন কিনা। ঠিক আছে, তাহলে কিন্তু আমরা আমাদের আজকে ক্লাসটাতে চলে যেতে পারবো। সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যান। কিছু মানুষ যুক্ত হলেই কিন্তু আমরা ক্লাসটা শুরু করে দেব, কারণ লাইভ ক্লাসে কমিউনিকেশনটা খুব গুরুত্বপূর্ণ। আপনারা বুঝছেন কিনা বা আপনারা সব কিছু শুনতে পাচ্ছেন কিনা, সব কিছু কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো প্রিয় ভাই বোনরা, যারাই যুক্ত হচ্ছেন একটু কষ্ট করে একটু জানান যে আপনারা সব কিছু কি দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন, বা আমাদের এই যে কথা বা আমাদের যে ভয়েস আছে সেগুলো ক্লিয়ার কিনা। আজকে আমাদের যেটা পড়ানোর টপিক বা আজকে আমাদের আলোচনার যে টপিকটা, সেটা হচ্ছে বাংলাদেশের প্রাচীন বাংলার ইতিহাস। এবং এই প্রাচীন বাংলার ইতিহাসটা প্রচুর পরিমাণে গুরুত্বপূর্ণ। আপনি 10 থেকে 20তম গ্রেডের পরীক্ষা দেন, অথবা আপনি প্রাইমারি পরীক্ষা দেন, ঠিক আছে, আপনি প্রাইমারি পরীক্ষা দেন, অথবা আপনি নিবন্ধনের পরীক্ষা দেন, অথবা আপনি বিসিএস দেন, যা কিছু দেন, ব্যাংক জব দেন, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমরা জানি যে প্রাচীন বাংলার ইতিহাসটা প্রচণ্ড পরিমাণে গুরুত্বপূর্ণ এবং প্রায় সময় এটা থেকে প্রশ্ন থাকে। তাহলে প্রাচীন বাংলার ইতিহাস নিয়ে ইনশাল্লাহ আমরা আজকে আলোচনা করব। সবাই খুব দ্রুত একটু যুক্ত হয়ে আমাদেরকে জানিয়ে দিবেন যে আমাদের লাইভ ক্লাসটা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা আপনারা, যারাই যুক্ত হচ্ছেন। একটু কষ্ট করে জানিয়ে দেবেন, আমরা লেট না করি। ওকে, যারা যারা যুক্ত হচ্ছেন একটু কমেন্ট করেন কষ্ট করে। ওকে, তাহলে যেটা বলছিলাম, আমাদের প্রাচীন বাংলার ইতিহাস নিয়ে আলোচনা করতে গেলে কয়েকটা টপিক সম্পর্কে আপনাদের খুবই ক্লিয়ার একটা ইমেজ থাকা দরকার, যেটা হচ্ছে বাংলাদেশের প্রাচীন ইতিহাস মানে কি। বাংলাদেশের প্রাচীন ইতিহাস বলতে বাংলা শব্দটা কোথা থেকে উৎপত্তি হলো, জনপদগুলো কি ছিল, প্রাচীন শাসনামলগুলো কাদের ছিল, এই যে আমরা যেগুলো নাম শুনি মৌর্য, গুপ্ত, পাল, সেন, ওরা কারা ছিল, সেখান থেকে কী ধরনের প্রশ্ন আসে, আমরা কোনগুলো পড়বো এবং কোনগুলো বাদ দিব। তো সবগুলো নিয়ে মূলত আমাদের আজকের আলোচনার বিষয়। ওকে, আমাদের সাথে যুক্ত হয়েছেন শিফা। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। যারা যুক্ত হচ্ছেন একটু কষ্ট করে, হ্যাঁ, আজকে একটু কমেন্ট করবেন, কারণ সাধারণ জ্ঞান কিন্তু কমেন্টের একটা বিষয় থাকে। আপনাদের সাথে যদি আদান প্রদান না হয়, তাহলে কিভাবে আমি বুঝবো যে আপনি বুঝছেন কি বুঝছেন না। যারা যুক্ত হচ্ছেন প্রিয় স্যাররা, সবাই খাতা কলম নিয়ে রেডি হয়ে একটু কমেন্টে বলেন যে স্যার অল ক্লিয়ার, তাহলে কিন্তু আমরা ক্লাসটা শুরু করতে পারবো। যে স্যার অল ক্লিয়ার বললেই কিন্তু শুরু করতে পারবো, ঠিক আছে। যারা যুক্ত হচ্ছেন সবাই একটু বলেন অল ক্লিয়ার, অল ডান, একদম ঝকঝকে ফকফকে, তাহলে কিন্তু আমরা শুরু করতে পারবো। লেকচার 1 প্রাচীন বাংলার ইতিহাস, মঈন স্যারের মাধ্যমে আজকে আপনারা অনেক বিস্তারিত ইনশাল্লাহ জানতে পারবেন। বেসিক টু আপডেট পর্যন্ত ইনশাল্লাহ আমরা আজকে আলোচনা করব যতটুকু সম্ভব। ওকে, তাহলে আমরা প্রাচীন বাংলার ইতিহাস নিয়ে একটু বেসিকটা সম্পর্কিত জেনে রাখি। প্রাচীন বাংলার ইতিহাসের যেই মূল প্রতিপাদ্য বিষয়গুলো থাকে, প্রাচীন বাংলার ইতিহাস নিয়ে আমরা আলোচনা করব। এটা হচ্ছে বাংলাদেশের ম্যাপ, এবং এই ম্যাপের মধ্যে আমরা জনপদ বিষয়টা বোঝাবো ইনশাল্লাহ। কিন্তু ম্যাপটা আপাততই না, আমরা ম্যাপটা না করে আমরা আপাতত প্রাচীন বাংলার বেসিক কিছু বিষয়গুলি সম্পর্কে আগে জানবো, তারপরে আমরা জনপদ সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করবো ইনশাল্লাহ, ঠিক আছে। ওকে, ওয়ালাইকুম আসসালাম, ফরিদুল বিন ইদ্রিস আছেন আমাদের সাথে। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। আমাদের সাথে যুক্ত আছেন আবদুল্লাহ আল মামুন। ওকে, আমিনা শারমিন, অল ক্লিয়ার, ভেরি গুড। ওকে, তাহলে অল ক্লিয়ার যেহেতু, তাহলে আমরা পড়াশোনার দিকে চলে যাই। প্রাচীন বাংলার ইতিহাস আপনারা সবাই একটু নোট করার চেষ্টা করবেন। প্রাচীন বাংলার ইতিহাস, তাহলে এই যে প্রাচীন বাংলার যে ইতিহাস, এই যে আপনারা দেখছেন প্রাচীন বাংলার ইতিহাস, এই প্রাচীন বাংলার ইতিহাসটা মূলত কত দিনের, একদিন দুই দিনের, নাকি হাজার হাজার বছরের? এই প্রাচীন বাংলার ইতিহাসটা মূলত হাজার হাজার বছরের। যখন থেকে এই বাংলা জনপদের অঞ্চলে
আহ, সবাই যুক্ত হয়েছে, সবাই থেকেছে, সবাই এসেছে, কিভাবে আসলো, কারা আসলো, কি কোথা থেকে আসলো, সবকিছু নিয়ে ইনশাল্লাহ আমরা আলোচনা করব। ঠিক আছে, একজন বলেছেন আহমেদ রিজভি বলেছেন, স্যার আই এম ভেরি এক্সাইটেড, ভেরি মাচ এক্সাইটেড বলেছেন আপনি, অনেক অনেক ধন্যবাদ। তাহলে আমরা প্রাচীন বাংলার ইতিহাস নিয়ে একটু বেসিক আলোচনা করি। প্রাচীন বাংলার ইতিহাস বলতে গেলে আপনাদের সামনে একটা শব্দ আসবে, সেটা হচ্ছে বাঙালি এবং বাঙালি জাতি। তাহলে এই যে বাঙালি জাতি সম্পর্কে আপনি জানছেন, বাঙালি জাতিটা মূলত কারা? বাঙালি জাতি কারা? আমরা যারা বাঙালি জাতি আসলাম, কোথা থেকে আসলাম আমরা? ওবায়দুল কাদের আগে বলতো না যে কোথা থেকে এলো এরা? ঠিক আছে, কিছুটা এরকমই যে কোথা থেকে এলো এরা। ঠিক আছে, আমরা বাঙালি জাতিরা এসেছি মূলত দুইটা ভাগ থেকে। একটা আপনারা সবাই জানেন, এই বাঙালি জাতির ভাগটা একটা হচ্ছে আর্য গোষ্ঠী ছিল, আর্য জাতি, আর্য, আর আরেকটা হচ্ছে অনার্য, অনার্য, আর্য এবং অনার্য। এই অনার্যকে আপনি অন্য নামে বা ভিন্ন নামে ডাকতে পারেন, কি জানেন? প্রাক আর্য নামে ডাকতে পারেন, প্রাক আর্য নামে ডাকতে পারেন, অথবা আপনি এটাকে আর্য পূর্ব নামে ডাকতে পারেন, আর্য পূর্ব নামে ডাকতে পারেন। তাহলে প্রিয় স্যার, যারা বাঙালি জাতি নিয়ে কথা বলছেন বা বাঙালি জাতি নিয়ে পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে মাথায় রাখতে হবে আর্য এবং অনার্য, এই দুইটা ভাগে আমরা ভাগ করব। তাহলে বাঙালি জাতি দুইটা ভাগ থেকে আসছে, একটা আর্য একটা অনার্য। আগে কারা আসছে? অনার্যরা, কারণ তাদের নামই হচ্ছে আর্য পূর্ব, অর্থাৎ আর্যের পূর্বে তারা এসেছে। তাহলে বাঙালি জাতি দুইটা অংশ থেকে এসেছে, একটা হচ্ছে আর্য আর একটা হচ্ছে অনার্য। এই আর্যরা মূলত হচ্ছে চার ভাগে বিভক্ত। আমরা একটু যদি ইন্ডিকেট করি, এটাও চার ভাগে বিভক্ত, এটাও কিন্তু চার ভাগে বিভক্ত, চার ভাগে বিভক্ত। তাহলে আর্য চার ভাগে বিভক্ত, অনার্য কিন্তু চার ভাগে বিভক্ত। এই কত ভাগে বিভক্ত বিষয়গুলো সম্পর্কে আমরা ইনশাল্লাহ আলোচনা করব। ঠিক আছে, এখনই আলোচনা করব। তাহলে আমরা আর্য অনার্য জিনিসটা পেয়ে গেলাম। আর্য কি অনার্য কি স্যার, সবাই একটু বলেন তো। বাঙালি জাতিগোষ্ঠী গড়ে উঠেছে দুইটা জাতিগোষ্ঠী থেকে, একটা আর্য জাতি আর আরেকটা হচ্ছে অনার্য জাতি। তাহলে এই আর্য জাতি এবং অনার্য জাতির মধ্যে যেই মেলবন্ধনটা, সেটা সম্পর্কে একটু আমরা আলোচনা করার চেষ্টা করবো আজকে। ঠিক আছে, আর্য এবং অনার্য। প্রথমে আসি আর্যতে। আর্য কারা? আচ্ছা, প্রথমে আর্য বলবো না অনার্য বলবো বলেন তো? প্রথমে কি আর্য বলবো বা অনার্য বলবো বলেন? আচ্ছা, প্রথমে আমরা অনার্য নিয়ে পড়ি, কারণ তারা আগে এসেছে। তাহলে আমরা অনার্য নিয়ে আগে পড়াশোনা করি, অনার্য, অথবা যাদের নাম হচ্ছে আর্য পূর্ব, আর্য পূর্ব। তাহলে একটা হচ্ছে অনার্য আর আরেকটা কি বলেছি স্যার বলেন তো? সেটা হচ্ছে আর্য পূর্ব, আর্য পূর্ব। এখন এই যে অনার্য বা আর্য পূর্ব যাদের দেখছেন, তাদের মধ্যে চারটা ভাগ আমি বলেছিলাম। চারটা ভাগ কি কি সেটা একটু ভালো করে জেনে রাখেন। এই চারটা ভাগ হচ্ছে, একটার নাম হচ্ছে নেগ্রিটো, একটার নাম হচ্ছে নেগ্রিটো, একটার নাম হচ্ছে অস্ট্রিক, একটার নাম হচ্ছে দ্রাবিড়, এগুলো আমরা ফ্রি ক্লাসে মেবি একটু আলোচনা করেছিলাম। আর এটার নাম হচ্ছে ভোটচিনীয়, ভোটচিনীয়। তাহলে এই ভোটচিনীয়র অন্য নাম আরেকটা আছে, যেটা আপনারা মঙ্গোলয়েড নামেও চিনেন, মঙ্গোলয়েড, মঙ্গোলয়েড। তাহলে সবাই একটু বলেন তো, সবাই একটু কষ্ট করে, যে আর্যদের বা অনার্যদের চারটা ভাগ আছে, একটা হচ্ছে নেগ্রিটো, একটা অস্ট্রিক, একটা দ্রাবিড়, আরেকটা ভোটচিনীয়। সবাইকে এতটুকু পর্যন্ত ক্লিয়ার? আর্য চার ভাগে বিভক্ত, অনার্য চার ভাগে বিভক্ত। কে বলেছেন? ফরিদউদ্দিন, মাশাআল্লাহ। ওকে ওকে, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। তাহলে আমরা যেটা বলছিলাম, যে আমাদের বাঙালি জাতি চার ভাগে বিভক্ত, একটা হচ্ছে আর্য, আরেকটা হচ্ছে অনার্য বা প্রাকার্য বা আর্য পূর্ব। তাহলে এই যে অনার্য যেটা আমরা বলছিলাম, অনার্য যেটা বলছি বা আর্য পূর্ব যেটা বলছি, সেটা হচ্ছে নেগ্রিটো, অস্ট্রিক, দ্রাবিড় এবং ভোটচিনীয় বা মঙ্গোলয়েড। তাহলে আপনাকে এভাবে প্রশ্ন করতে পারে যে বাঙালি জাতি যে গঠিত হয়েছে যে অনার্য থেকে, অনার্যরা কয় ভাগে বিভক্ত? সবাই একটু আনসার করবেন। চার ভাগে বিভক্ত। কি কি সেগুলো? সেগুলো হচ্ছে নেগ্রিটো, সেগুলো হচ্ছে অস্ট্রিক, সেগুলো হচ্ছে দ্রাবিড়, সেগুলো হচ্ছে ভোটচিনীয়, এই চারটা। এখন নেগ্রিটো থেকে আপনাদের কি ধরনের প্রশ্ন আসতে পারে? নেগ্রিটো থেকে কোশ্চেন আসতে পারে এভাবে, যে বাঙালি জাতির একদম আদিবাসী কারা? অর্থাৎ এই যে বাঙালি জাতি যারা গড়ে উঠেছে, আমরা যারা বাঙালি আছি, আমাদের সবচেয়ে আদি পুরুষ কারা? তারা মূলত নেগ্রিটো। তাহলে নেগ্রিটো হচ্ছে সবচেয়ে আদি
সবচেয়ে আদিম আদিবাসী এই অঞ্চলের জন্য। ঠিক আছে, তাহলে আমরা যদি বলি নেগ্রিটো কি, নেগ্রিটো হচ্ছে সবচেয়ে আদিম আদিবাসী, আদিম আদিবাসী। অস্ট্রিক কোনটা স্যার বলেন তো? অস্ট্রিকের অন্য নাম হচ্ছে নিষাদ জাতি, অস্ট্রিকের অন্য নাম নিষাদ জাতি, নিষাদ জাতি। তাহলে অস্ট্রিকের অন্য নাম হচ্ছে নিষাদ জাতি। যেই নিষাদ জাতি বাঙালি গড়ে উঠেছে সেই নিষাদ জাতি থেকে, অর্থাৎ বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে এখান থেকে, বাঙালি জাতির প্রধান অংশ, বাঙালি জাতির প্রধান অংশ। তাহলে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে অস্ট্রিক থেকে, বা যেটার অন্য নাম নিষাদ জাতি। এটা কিন্তু আপনারা প্রায় সময় পড়েছেন যে নিষাদ জাতি কারা। এই যে নিষাদ জাতির থেকে আমরা জানি নিষাদ জাতি কারা বলেন তো? নিষাদ জাতি মূলত হচ্ছে যাদের মধ্য থেকে বাঙালি জাতির প্রধান অংশটা গড়ে উঠেছে। ঠিক আছে, ওকে ওকে ওকে। ক্লাস কিন্তু 9টায় শুরু হয়নি, অনেকে বলছেন স্যার ক্লাস 9টায় শুরু হয়েছে। 9টা 20 থেকে আমরা শুরু করেছি, নামাজের কিছুটা পর থেকে। হ্যাঁ, আমরা একবার রিভিশন দেব, তাহলে কিন্তু এগুলো ক্লিয়ার হয়ে যাবে স্যার। সবাই একটু খেয়াল করে। তাহলে বাঙালি জাতি, বাঙালি জাতি হচ্ছে একটা হচ্ছে আর্য, একটা হচ্ছে অনার্য। কি কি বলেছি? একটা আর্য আর একটা অনার্য। বাঙালি জাতিরা দুইটা ভাগ থেকে এসছে, আপনারা সবাই জানেন। আর্য এবং অনার্যর মধ্যে পার্থক্যটা কি, ডিফারেন্স? অনার্যরা আগে আসছে, আর্যরা পরে এসছে। তাহলে এই অনার্যকে আমরা অন্য নামেও ডাকি, প্রাক আর্য বা আর্য পূর্ব নামে। এখন আমরা যেটা পড়ছিলাম, অনার্যদের আমরা 4টা ভাগে ভাগ করেছি। কয় ভাগে? 4 ভাগে। একটা হচ্ছে নেগ্রিটো, একটা হচ্ছে নেগ্রিটো, একটা হচ্ছে নেগ্রিটো, একটা অস্ট্রিক, একটা দ্রাবিড়, একটা ভোটচিনীয়। এখন এই ভোটচিনীয়র অন্য নাম হচ্ছে মঙ্গলয়েড। আমরা যেটা পড়েছি, নেগ্রিটো সবচেয়ে আদিম আদিবাসী এবং অস্ট্রিকের অন্য নাম হচ্ছে নিষাদ জাতি, যেটাকে আমরা বাঙালি জাতির প্রধান অংশ হিসেবে বিবেচনা করি। এবার দ্রাবিড়টা আসেন। মাঝে মাঝে আপনাদের প্রশ্ন করে যে দ্রাবিড়রা কোন গিরিপথ থেকে বাংলায় আগমন করেছে, বা কোন গিরিপথ দিয়ে বাংলায় আগমন করেছে। গিরিপথ মানে কি? ধরেন দুইটা পাহাড় বিশাল বড় বড়, তার মধ্য থেকে যে সরু পথটা বের হয়েছে সেটাকে আমরা বলি গিরিপথ বা গিরিখাত, অথবা অগ্নুৎপাতের মাধ্যমে যেটা সৃষ্টি হয়েছে যে পথ, সেটাকেও আমরা গিরিপথ হিসেবে বিবেচনা করি। তাহলে এই যে যদি বলা হয় যে খাইবার গিরিপথ দিয়ে কারা এসেছে, তারা হচ্ছে দ্রাবিড়। এই দ্রাবিড়রা খাইবার গিরিপথ, খাইবার গিরিপথ অতিক্রম করে, তাহলে খাইবার গিরিপথ অতিক্রম করে যারা বাংলায় এসেছে তাদের নাম হচ্ছে দ্রাবিড়, দ্রাবিড় জাতি। আর লাস্টেটা আপনারা দেখতে পাচ্ছেন ভোটচিনি অথবা মঙ্গলয়েড। এই ভোটচিনি বা মঙ্গলয়েড কারা? এটা হচ্ছে তারা যারা মূলত বাংলাদেশে উপজাতীয় গোষ্ঠী আছে তারা। তাহলে আমরা এটা এভাবে মনে রাখতে পারি যে উপজাতীয় গোষ্ঠী, উপজাতীয় গোষ্ঠী, উপজাতীয় গোষ্ঠী, উপজাতীয় গোষ্ঠী। ওকে, ফরিদ বিন ইলিয়াস বলেছেন স্যার বাঙালি জাতির নামে পরিচিত নিষাদ জাতি, রাইট। নিষাদের অন্য নামই হচ্ছে বাঙালি বা বাঙালি জাতি, তার থেকে এসছে। আব্দুর রহিম ফাহিম বলেছেন আচ্ছা ভাই, আমাদের যেই আফ্রিকাতে যে মানুষকে নিগ্রো ডাকি, সে নিগ্রো মানে কি নেগ্রিটো? না, নেগ্রিটো কিন্তু এই অঞ্চল থেকে আসেনি। নেগ্রিটো এসেছে ইউরাল পর্বতমালার অঞ্চলগুলো থেকে। ইউরাল মনে হচ্ছে রাশিয়ার অঞ্চলগুলো থেকে। ঠিক আছে, নিগ্রো বা নেগ্রো এক জিনিস আর নেগ্রিটো এক জিনিস। ঠিক আছে স্যার, তাহলে আশা করি সবাই ক্লিয়ার। তাহলে বাঙালি জাতিকে আমরা 4টা ভাগে ভাগ করেছি, এটা একটু মাথায় রাখবেন। অনার্যের মধ্যে একটা নেগ্রিটো, অস্ট্রিক, দ্রাবিড় এবং ভোটচিনীয়। এবার আমরা যেটা নিয়ে আলোচনা করবো, সবাই একটু বলেন তো অনার্যটা কি ডান কিনা? অনার্যটা কি ডান কিনা? সবাই একটু বলেন স্যার, অনার্য ডান কিনা? সবাই একটু বলেন অনার্য ডান কিনা? সবাই একটু বলেন অনার্য ডান কিনা? অনেকেই আমাদের একটু মাথায় রাখতে হবে অনার্য ডান কিনা। ওকে, একজন বলছে স্যার 9:30 হওয়ার কথা ছিল, রাইট। মূলত হচ্ছে আপনাদের ক্লাসগুলো ইনশাল্লাহ 9টা থেকেই শুরু হবে, কিন্তু আজকের ইনস্ট্রাকশন অনুযায়ী আজকে নামাজের কারণে আমরা একটু লেট করেছি। সেটা হচ্ছে এটা আমার না, এটা কোনো প্রতিষ্ঠানের দায় না, এটা ব্যক্তিগতভাবে সম্পূর্ণ আমার দায়। নামাজের জন্য আমরা একটু লেটে আসছি, কিন্তু ক্লাসগুলো ইনশাল্লাহ আপনাদের ফার্দার যে ক্লাসগুলো হবে সেগুলো 9টা থেকে শুরু হবে, বা একদম 9:30 থেকে শুরু হবে, মিডল কোনো টাইম থেকে শুরু হবে না। আমি নামাজের পরপর এসে কিন্তু আপনাদের এটা নিয়ে বসেছি, ডিরেক্ট ক্লাস নিয়ে এসেছি। তাহলে এটা এর জন্য আমি আন্তরিকভাবে আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি। প্রথম ক্লাসে একটু টাইম শিডিউলটা মেনটেন করাটা একটু টাফ হলো। আশা করছি আমাদের নেক্সট ক্লাসগুলো অনেক সুন্দর হবে, অনেক গোছানো হবে এবং টাইম টেবিলটা অনেক সুন্দর হবে ইনশাল্লাহ। ঠিক আছে, তো আপনারা সবাই যারা যুক্ত হচ্ছেন স্যার, আমি একবার রিভিশন দিই আপনাদের জন্য। যারা লেট এসছেন
ঠিক আছে, কোনো ধরনের ঝামেলা নাই। আমরা বাঙালি জাতি নিয়েই পড়াশোনা শুরু করেছি, অর্থাৎ আমাদের আজকের ক্লাসটা মূলত যেটা নিয়ে সেটা হচ্ছে প্রাচীন বাংলার ইতিহাস নিয়ে। ঠিক আছে, এই প্রাচীন বাংলার ইতিহাসটা 10 থেকে 20তম গ্রেড প্রাইমারি নিবন্ধন বা বিসিএস ব্যাংক পরীক্ষাতেও আসে। ঠিক আছে, তাহলে এই প্রাচীন বাংলার ইতিহাস নিয়ে মূলত আমরা পড়াশোনা শুরু করেছিলাম। তো আমরা ম্যাপ পরে পড়বো, আমরা এটা থেকে শুরু করেছি বাঙালি জাতিটা কোথা থেকে আসছে। দুইটা অংশ, একটা আর্য আর একটা অনার্য। আর্যদের আগে আসছে কারা? অনার্যরা। এবং এই আর্য বা আর্য পূর্ব বা অনার্য যাদেরকে আমরা বলি, অনার্য বা আর্য পূর্ব, তাদের 4টা ভাগ আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ওদের ভাগ আছে কয়টা স্যার? ওদের ভাগ আছে 4 ভাগ। এবং এই 4 ভাগের মধ্যে নেগ্রিটো আছে, অস্ট্রিক আছে, দ্রাবিড় আছে, ভোটচিনীয় আছে। 4টা ভাগ, নেগ্রিটো, অস্ট্রিক, দ্রাবিড়, ভোটচিনীয়। নেগ্রিটোরা সবচেয়ে আদিম আদিবাসী বা সবার আগে আসছে। এবং অন্য নাম আমরা জানি যে অস্ট্রিকের অন্য নাম হচ্ছে নিষাদ জাতি। বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে কিন্তু নিষাদ জাতি থেকে। দ্রাবিড়রা খাইবার গিরিপথ অতিক্রম করে বাংলায় এসেছে। এবং ভোটচিনীয়রা মঙ্গলয়েড যাদেরকে আমরা জানি, তারা কিন্তু বাংলাদেশের উপজাতীয় শ্রেণী, যেমন চাকমা, মারমা, গারো। ঠিক আছে, তারা কিন্তু মূলত ভোটচিনীয় বা তাদের বংশধর ছিল ভোটচিনীয় বা মঙ্গলয়েড, মঙ্গোলীয় অঞ্চল থেকে তারা এসেছে। আশা করছি আপনারা সবাই ক্লিয়ার। আশা করছি অনেক সবাই ক্লিয়ার। আমরা বেশিক্ষণ হয়নি শুরু করেছি, মাত্র জাস্ট এতটুকু পর্যন্ত, যেটা আমরা রিভিশন দিলাম মাত্র। এখন আমরা এটা নিয়ে আলোচনা করব, আর্য জাতি নিয়ে আলোচনা করব। সবাই একটু খেয়াল করেন, আর্য জাতি, আর্য জাতি। এবার একটু আর্য জাতিটা নিয়ে একটু খেয়াল করি। আর্য জাতি কারা স্যার বলেন তো? আর্য জাতি কারা? এই যে আর্য জাতি কারা? আর্য জাতি বলতে আমরা কাদের বুঝি? আর্যদেরও কিন্তু 4টা ভাগ আছে। ওকে, আমরা যদি বলি আর্য জাতিদের কয়টা ভাগ আছে? 4টা ভাগ আছে। কি কি সেগুলা? 1 নম্বরটা হচ্ছে ব্রাহ্মণ, ব্রাহ্মণ। 2 নম্বরটা হচ্ছে ক্ষত্রিয়, ক্ষত্রিয়। 3 নম্বরটা হচ্ছে বৈশ্য, এবং 4 নম্বরটা হচ্ছে শূদ্র। তাহলে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র 4টা কিন্তু ভাগ আছে। এখন আপনাদের কিন্তু জানতে হবে 4টা কি। ব্রাহ্মণ বলতে ওই সময়টাতে যারা উঁচু বংশ ধরা হতো, এই উঁচু বংশকে ধরা হতো, উঁচু বংশ। তাদের কাজ কি ছিল? তাদের কাজ ছিল মূলত ধর্ম পালন করা। ধর্ম বিশারদ যাদেরকে আমরা বলি, ধর্ম বিশারদ ছিলেন তারা। পাশাপাশি উচ্চ গোত্রীয়, উচ্চ গোত্রীয় বলে তাদেরকে সম্বোধন করা হতো। অর্থাৎ ব্রাহ্মণদেরকে সমাজের মধ্যে সবচেয়ে উচ্চ বা সবচেয়ে সর্বোচ্চ আসন তাদেরকে দেয়া হতো। ঠিক আছে, তারপর আসে ক্ষত্রিয়। ক্ষত্রিয় কারা? ক্ষত্রিয় মূলত যারা যোদ্ধা জাতি, যোদ্ধা নামে, যোদ্ধা জাতি হিসেবে পরিচিত। যোদ্ধা জাতি হিসেবে পরিচিত। তাহলে যোদ্ধা জাতি হিসেবে পরিচিত কারা? ক্ষত্রিয়রা। তাহলে 1 নম্বর ব্রাহ্মণ, ব্রাহ্মণরা উঁচু বংশ। 2 নম্বর ক্ষত্রিয়, ক্ষত্রিয়রা কি? ক্ষত্রিয়রা মূলত উঁচু, মানে আমরা জানি যোদ্ধা জাতি হিসেবে তারা পরিচিত। 3 নম্বরটা হচ্ছে বৈশ্য। বৈশ্য বলতে আমরা বণিক গোষ্ঠীকে বুঝি, বণিক গোষ্ঠী, বণিক গোষ্ঠী, বণিক গোষ্ঠী। তাহলে বণিক গোষ্ঠী কারা? যারা বৈশ্য ছিল তাদেরকে বণিক গোষ্ঠী বলতাম, যারা ব্যবসা বাণিজ্য করতো। ঠিক আছে স্যার? হ্যাঁ, ক্লাসগুলো অবশ্যই রেকর্ডেড থাকবে, অবশ্যই অবশ্যই। একজন বলছে শোনা যায় না। অবশ্যই শোনা যাচ্ছে, আপনি একটু আপনার যে মাইক্রোফোনটা আছে সেটা একটু ক্লিয়ার করেন বা সাউন্ড একটু বাড়ান স্যার। ঠিক আছে। শূদ্র কারা? শূদ্র বলতে যারা নিচু বংশ বা নিচু জাতি হিসেবে তাদেরকে কি করা হতো? তাদেরকে ধরা হতো। যদিও উঁচু নিচু বলতে কোনো জাতের ভেদ নেই, কিন্তু ওই সময়টাতে নিচু জাতি তাদেরকে বলা হতো। নিচু জাতি কারা ছিল? যেমন আপনারা জানেন যে কৃষক, কৃষককে নিচু জাতি ধরা হতো। তারপর হচ্ছে আমাদের যে কামার অথবা কুমার, কামার কুমার যারা ছিল, ঠিক আছে, অথবা আমরা যদি বলি যারা নাপিত ছিল, নাপিত, এই অর্থাৎ নিম্ন স্তরের যে কাজগুলো আছে যারা করতো ওই সময়টার অনুযায়ী তাদেরকে বলা হতো শূদ্র। তাহলে এমন 4টা ভাগ আছে আর্য জাতিতে। এই 4 ভাগ আপনাদের একটু মাথায় রাখতে হবে। এই 4 ভাগ থেকে কিন্তু প্রশ্ন আসে যে ব্রাহ্মণরা কি ছিল? উঁচু বংশ। ক্ষত্রিয়রা যোদ্ধা, বণিকরা বৈশ্য, এবং নিচু জাত বলতে আমরা শূদ্রকে বুঝতাম। এতটুকু পর্যন্ত ক্লিয়ার স্যার? সবাই একটু বলেন আর্য জাতি পর্যন্ত ক্লিয়ার কিনা? স্যার আর্য জাতি সম্পর্কে ক্লিয়ার কিনা একটু বলেন তো। আর্য জাতি সম্পর্কে ক্লিয়ার কিনা সবাই একটু কমেন্টে জানান। আর্য সম্পর্কে ক্লিয়ার কিনা?
যদি আর্য জাতি সম্পর্কে ক্লিয়ার হন, তারা মূলত কোন অঞ্চলটাতে থাকতো সেটা নিয়ে এখন একটু আমরা আলোচনা করব। আর্য জাতিরা, ঠিক আছে স্যার? সবাই একটু বলেন আর্য জাতি। জেলে, জেলে, ভেরি গুড। ওকে, তারপরটা আমরা বলছি যে এই আর্য জাতি সম্পর্কে আশা করি সবাই ক্লিয়ার। ওকে, ভেরি গুড, সবাই আশা করছি ক্লিয়ার। তাহলে আমরা এবার একটু যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাংলার প্রাচীন জনপদ। বাংলার প্রাচীন জনপদ নিয়ে একটু আলোচনা করব। প্রাচীন জনপদ নিয়ে একটু আলোচনা করব। এই বাংলার প্রাচীন জনপদটা প্রায় সময় কিন্তু পরীক্ষাতে আসে, তো যে কারণে আপনাদের এটা কিন্তু একটু ভালো করে পড়াশোনা করা দরকার। বাংলার প্রাচীন জনপদ, বাংলার প্রাচীন জনপদ নিয়ে আলোচনা করতে গেলে আপনাদেরকে বাংলাদেশের ম্যাপটা একটু স্টাডি করতে হবে। আপনি জানেন জনপদ কাদের বলে? জনপদ, এই যে জনপদ, এটা মানে কি? জনপদ মানে হচ্ছে স্যার, জনপদ মানে কি? জনপদ মানে হচ্ছে আমরা জানি যে একটা পার্টিকুলার একটা অঞ্চল, একটা খুব গুরুত্বপূর্ণ একটা অঞ্চল যেখানে প্রচুর আগে অর্থাৎ প্রাচীন সময়ে মানুষরা বসবাস করত। যেমন ধরেন বর্তমান সময়ে আমরা পুরো দেশটাকে 64টা জেলায় ভাগ করেছি বা বিভিন্ন বিভাগে ভাগ করেছি। তাহলে এই যে বিভাগে আমরা ভাগ করলাম, জেলায় আমরা ভাগ করলাম, এই ভাগগুলা তো ওই সময়টাতেও ছিল। ওই সময়টাতে বিভিন্ন অঞ্চল ভেদে ভাগ ছিল, সেগুলোকে আমরা জনপদ হিসেবে জানি। অর্থাৎ প্রাচীন লোকালয়কে আমরা জনপদ হিসেবে বিবেচনা করছি। তাহলে জনপদ কি? জনপদ হচ্ছে প্রাচীন লোকালয়। প্রাচীন লোকালয়, তাহলে প্রাচীন লোকালয় হচ্ছে জনপদ। এখন আমরা জানি যে মোট জনপদ ছিল ওই সময়টাতে, মোট এমন জনপদ ছিল 16টি। মোট জনপদ ছিল 16টি, কিন্তু 16টি কিন্তু আপনাদের পরীক্ষাতে আসে না, বা 16টি সম্পর্কে বিস্তারিত জানা যায় না। 7-8টা বা এমন গুরুত্বপূর্ণগুলো আমরা আলোচনা করব, যেগুলো বাংলাদেশের বর্তমান যে বাংলাদেশ সেটার মধ্যে আছে, এবং সেগুলো অন্তর্ভুক্ত যে জেলাগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে স্যার? লোকালয়, লোকালয়, লোকালয়। ওকে, তাহলে এবার একটু খেয়াল করি আমরা সবাই। প্রাচীন জনপদ নিয়ে এবার একটু আলোচনা করব আমরা। প্রাচীন জনপদ, এই প্রাচীন জনপদ কয়টা ছিল, কি ছিল, এগুলো সম্পর্কে বেসিক ইনফরমেশন ইনশাল্লাহ আমরা সবাই আলোচনা করব। একটু খেয়াল করেন সবাই। আপনারা যারা ভালো ম্যাপ আঁকতে পারেন, ওকে, প্রাচীন জনপদ 16, প্রাচীন জনপদ 16, প্রাচীন জনপদ 16। ওকে, ভেরি গুড। তাহলে জনপদ নিয়ে আমাদের আলোচনা শুরু হয়েছে। সবাই একটু জনপদটা থেকে পড়াশোনা শুরু করেন। তাহলে জনপদ কি? প্রাচীন জনপদ বলতে আমরা লোকালয় বুঝি, এবং এই প্রাচীন লোকালয়ের মধ্যে টোটাল 16টি লোকালয় বা 16টি জনপদ আছে। সেই জনপদটা নিয়ে একটু আলোচনা করব আমরা। একটু খেয়াল করেন। আর যারা হচ্ছে একটু লেটে শুরু হয়েছে, বা আমরা আজকে যেটা 9:30টার কথাটা বলা হয়েছিল, তো আপনারা যারা হচ্ছে একটু আমার সাথে টাইম ম্যানেজমেন্টটা হয়নি, তাদেরকে দুঃখ প্রকাশ করছি আবারও। এবং আপনাদের যতটুকু মিস গিয়েছে বা আমরা যতটুকু এর আগে পড়িয়েছি সেটা আমরা আবার রিভিশন দেবো ইনশাআল্লাহ ক্লাস শেষে। ঠিক আছে? এটা নিয়ে কোনো টেনশনের কোনো কিছু নাই। তাহলে চলেন আমরা একটু প্রাচীন জনপদটা নিয়ে পড়াশোনা করি। মনে করেন যে আমরা আজকের ক্লাসটা জনপদ থেকে শুরু করেছি, এটার সাথে কোনো কানেকশন নেই। তাহলে জনপদ কি স্যার বলেন তো? জনপদ হচ্ছে প্রাচীন লোকালয়। প্রাচীন লোকালয় মানে মানুষরা আগে যেখানে বসবাস করতো সেই অঞ্চলটা। যেমন আপনি একটু খেয়াল করেন বাংলাদেশের অবস্থানটার কথাই যদি আমরা বলি, এই বাংলাদেশের অবস্থানে কোন অঞ্চলে কারা ছিল সেগুলো নিয়ে কিন্তু আমাদের প্রাচীন জনপদের আলোচনা। ঠিক আছে? প্রাচীন জনপদের আলোচনাটা মূলত সেটা নিয়ে হবে। এবার একটু খেয়াল করেন, ধরেন এটা হচ্ছে আমাদের বাংলাদেশ, এবং এই বাংলাদেশের মধ্যে যে অঞ্চলগুলোতে প্রাচীন জনপদ ছিল সেগুলো সম্পর্কে আজকে একটু হাইলাইট করবো আমরা। আপনারা সবাই পারলে ম্যাপ থেকে একটু অ্যানালাইজ করার চেষ্টা করবেন, কিন্তু যদি আপনার ম্যাপ অ্যানালাইসিস করতে পারেন তাহলে এটা আপনাদের জন্য অনেক বেশি ফলপ্রসূ হবে ইনশাল্লাহ। ঠিক আছে স্যার? তাহলে আপনারা কি করবেন? আপনারা একটু ম্যাপ অ্যানালাইসিস করবেন, এবং ম্যাপ অ্যানালাইসিস করে আজকে ক্লাসটাতে একটু কানেক্টেড থাকবেন। তাহলে ম্যাপ অ্যানালাইসিসটা আমরা কিভাবে করব? ম্যাপ অ্যানালাইসিস করার জন্য ম্যাপটাকে একটু সুন্দরভাবে নিজের মনের মাধুর্য মিশিয়ে, ঠিক আছে, একটু আঁকার চেষ্টা করব। আমি জানি না ম্যাপটা কেমন হয়েছে, আপনারাই ভালো বলতে পারবেন। ঠিক আছে? তাহলে এই যে বাংলাদেশের যে অঞ্চলটা বা বাংলাদেশের যে মূল ভূখণ্ডটা, এটার মধ্যে কয়টা জনপদ ছিল, জনপদগুলোর অবস্থানগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তাদের পূর্ব নামগুলো কি ছিল, এবং এই জনপদকে ঘিরে যে তথ্যগুলো আছে সেগুলো খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে স্যার? তাহলে সেটা নিয়ে একটু বলবো। সবাই বলেছেন মোট জনপদ 16টি, মাশাআল্লাহ। তাহলে এবার একটু খেয়াল করেন জনপদের অবস্থানগুলো সম্পর্কে আমরা একটু বিস্তারিত বলি। আমরা যদি জনপদ নিয়ে একটু আলোচনা করি, সবার প্রথম যে জনপদটা সম্পর্কে আমরা জানবো, এই যে জনপদটা, এটার নাম হচ্ছে পুন্ড্র। এটার নাম কি বলেন তো? এটার নাম হচ্ছে পুন্ড্র জনপদ।
আপনারা সবাই কিন্তু নাম শুনেছেন, প্রিভিয়াস ইয়ারে হাজার হাজার প্রশ্ন আসছে এই পুন্ড্র থেকে যে প্রাচীন বাংলার সবচেয়ে প্রাচীনতম জনপদ কোনটি। তাহলে আমরা যদি পুন্ড্র নিয়ে একটু পড়াশোনা করি, এই পুন্ড্রটা কি সবচেয়ে প্রাচীনতম জনপদ, প্রাচীনতম জনপদ, প্রাচীনতম জনপদ। পাশাপাশি এই পুন্ড্রের রাজধানী কি ছিল? এই পুন্ড্রের রাজধানী ছিল পুন্ড্রনগর, পুন্ড্রনগর, অথবা এটাকে পুন্ড্রবর্ধন নামেও ডাকা হতো। ঠিক আছে, পুন্ড্রনগর অথবা পুন্ড্রবর্ধন। তাহলে আমরা প্রথমে বুঝলাম পুন্ড্র থেকে পুন্ড্রের সবচেয়ে প্রাচীনতম জনপদ, এবং আমরা জানি পুন্ড্রের রাজধানী হচ্ছে পুন্ড্রনগর। ঠিক আছে, পুন্ড্রনগর। এখন আপনাদের সামনে আরেকটু ইম্পর্টেন্ট কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেই, যেমন এই পুন্ড্রনগরের বিশেষত্বটা কি। আমরা জানি এই পুন্ড্রনগরটা অবস্থানটা একটু খেয়াল করেন, অবস্থান কোথায়? অবস্থানটা হচ্ছে বগুড়া, দিনাজপুর, বগুড়া, দিনাজপুর। ঠিক আছে, ওই পাশটাতে পঞ্চগড়, ঠিক আছে, এই অঞ্চলগুলা। ঠিক আছে, বরেন্দ্র অঞ্চলটাও কিছুটা আছে এখানে। তাহলে আমরা বগুড়া, দিনাজপুর, পঞ্চগড়, ঠিক আছে, রাজশাহীর অঞ্চলটা, রংপুরের কিছু অঞ্চল এখানে ইনক্লুডেড, রংপুর। তাহলে এই যে জেলাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই জেলাগুলো মূলত হচ্ছে পুন্ড্রের প্রাচীন অবস্থান, বর্তমান সময়ে যে জেলাগুলা। ঠিক আছে, তাহলে আপনাদেরকে যদি কোশ্চেন করা হয় যে স্যার যে পুন্ড্রের বর্তমান অবস্থানটা কোথায়, পুন্ড্রের অবস্থান হচ্ছে বগুড়া, দিনাজপুর, পঞ্চগড় এবং রংপুর। আপনারা একটু আমার সাথে বলেন তো স্যার, সবাই একটু বলেন। ঠিক আছে, সব ক্লান্তি সব কিছু ঝেড়ে দিয়ে একবারে যে আজকে আমরা জনপদটা ঝামেলা ক্লিয়ার করবো ইনশাল্লাহ স্যারের সাথে, এভাবে বলেন। পুন্ড্র কোথায় আছে? পুন্ড্র একদম উপরের দিকে আছে। উপরে মানে কোথায়? পঞ্চগড় অঞ্চল, দিনাজপুর অঞ্চল, রংপুর অঞ্চল, বগুড়া অঞ্চল, এগুলো সবগুলা পুন্ড্রের অবস্থান। এবং পুন্ড্রের রাজধানী হচ্ছে পুন্ড্রনগর, অথবা যেটাকে আমরা পুন্ড্রবর্ধন নামেও ডাকি। এবং পুন্ড্রটা হচ্ছে পুরো জনপদের মধ্যে সবচেয়ে প্রাচীনতম, সবচেয়ে পুরানো জনপদ এটা। আপনি দেখেন তো, পুন্ড্রতে একটা প আছে, প্রাচীন একটা প আছে, আপনি তো এইভাবে মনে রাখতে পারেন, তাই না? ওকে, আশা করছি সবাই ক্লিয়ার। ঠিক আছে, একজন বলছে জিকে শব্দের অর্থ কি? জেনারেল নলেজ বা সাধারণ জ্ঞান। আচ্ছা, যাই হোক, এবার খেয়াল করেন বরেন্দ্র। এই পাশটাতে আমরা বরেন্দ্রর আগে আরেকটা শব্দ নিয়ে একটু আলোচনা করে আসি। বরেন্দ্রর থেকেও সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা অঞ্চল, এটার নাম হচ্ছে গৌড়। এটার নাম হচ্ছে গৌড়। আপনারা জানেন যে গৌড়টা খুবই খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে গৌড়ের এটার অবস্থানটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই গৌড়ের অবস্থান দুই অংশে বর্তমান সময়ে, বর্তমান বাংলাদেশ এবং ভারতের অনেক অংশে কিন্তু এই গৌড়টা বিস্তৃত ছিল। বাংলাদেশের কোন অঞ্চল? বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ। তাহলে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ। ভারতের কি ছিল? মুর্শিদাবাদ, মালদহ। আপনারা যদি বলেন মুর্শিদাবাদ, মালদহ, নদিয়া ইত্যাদি অঞ্চল ছিল এখানে, এটার অবস্থানে। তাহলে আপনাদের যদি গৌড়ের অবস্থান বলে স্যার, আপনারা সবাই আশা করি একদম ক্লিয়ারলি পারবেন। ঠিক আছে, ভেরি গুড। পুন্ড্রের অবস্থান, ভেরি গুড। এই পুন্ড্র সম্পর্কে আরো অনেক কিছু বলার আছে, আমরা পরবর্তীতে রিভিশনের সময় বলবো। পুন্ড্রের মহাস্থান গড়, করতোয়া নদী, এগুলো সম্পর্কে বলবো ইনশাল্লাহ। ওকে স্যার, দিকটা উল্লেখ করলে ভালো হতো। কে বলেছেন? জাফিরুল ইসলাম, আপনাকে অনেক ধন্যবাদ। দিকটা আমি একটু উল্লেখ করে দিচ্ছি। তাহলে দেখেন তো, বাংলাদেশ এটা হবে উত্তর দিক, এটা হবে দক্ষিণ দিক, এটা হবে পূর্ব দিক, এবং এটা হবে পশ্চিম দিক। তাহলে আপনি স্যার বলেন এবার কোথায় আছে পুন্ড্রের অবস্থান? বাংলাদেশের কোথায়? বাংলাদেশের একদম উত্তরে। এবং শুধু উত্তর বললে হবে না, এটা কিন্তু উত্তর পূর্বে, আমরা যেটা বলি উত্তর পশ্চিমে। ঠিক আছে, মূলত উত্তরে, কিন্তু উত্তর পশ্চিম অঞ্চলে। তাহলে এটা হচ্ছে বাংলাদেশের উত্তরে অবস্থিত। আর যখন গৌড়ের অবস্থানটা আসবে, অর্থাৎ গৌড়ের অবস্থানটা আসবে, গৌড়ের অবস্থানটা কিন্তু বাংলার উত্তর পশ্চিম অঞ্চলে। তাহলে আশা করছি এটা সম্পর্কে একদমই ক্লিয়ার, উত্তর পশ্চিম অঞ্চলে। আর এটা কোথায় আছে বলেন তো? এটা আছে কোথায়? এটা আছে বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ একটা অঞ্চল, যেটা হচ্ছে উত্তরে অবস্থিত। ঠিক আছে,
তাহলে আশা করছি একদমই ক্লিয়ার আপনাদের, এটা সম্পর্কে একদম ঝামেলা ক্লিয়ার। যদি ঝামেলা ক্লিয়ার হয় একটু বলেন স্যার, যে স্যার ঝামেলা ক্লিয়ার। সবাই একটু বলেন যে স্যার ঝামেলা ক্লিয়ার। চাঁপাইনবাবগঞ্জ, মুর্শিদাবাদ, নদিয়া, মালদহ, মার্শাল্লাহ। ওকে, সবাই একটু বলেন তো ক্লিয়ার কিনা, সবাই একটু কমেন্ট করেন ক্লিয়ার। ওকে, আশা রাখছি আপনারা সবাই এখন ক্লিয়ার আছেন। তো যেটা বলছিলাম, বাংলাদেশের যে অবস্থানগুলো, সেই অবস্থানগুলোর জন্য আপনাদেরকে জানতে হবে, বাংলাদেশের প্রাচীন জনপদের অবস্থানগুলোর জন্য আপনাদেরকে জানতে হবে বাংলাদেশের অবস্থান, যে মূলত কোন অঞ্চলে কোনটার অবস্থান আছে। তাহলে এটা আমরা আশা করি ক্লিয়ার। এবার আমরা যেটা সম্পর্কে একটু জানবো সেটা হচ্ছে বরেন্দ্র। এই বরেন্দ্র অঞ্চলটা এই পাশটাতে আছে, এটার নাম হচ্ছে বরেন্দ্র। এটার নাম হচ্ছে বরেন্দ্র, বরেন্দ্র অঞ্চল। এই বরেন্দ্র অঞ্চল সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করি। বরেন্দ্র বলতে কাদেরকে বুঝি, বা বরেন্দ্র বলতে আমরা কোন অঞ্চলটা বুঝি? আপনারা বলেন তো স্যার, বরেন্দ্র বলতে আমরা কাকে বুঝি? সবাই একটু বলেন, বরেন্দ্র বলতে আমরা কাকে বুঝি? এই বরেন্দ্র অঞ্চল বলতে আমরা কাদের বুঝি? দেখি কে কে বলতে পারে। বরেন্দ্র বলতে আমরা কাকে বুঝি? এই বরেন্দ্র ভূমি থেকে যে কত পরিমাণে প্রশ্ন আসছে, ঠিক আছে, এই প্রশ্ন কিন্তু বারবার বারবার কিন্তু এই বরেন্দ্র থেকে আসে। বরেন্দ্র ভূমি বলতে আমরা কোনটাকে বুঝি? বরেন্দ্র বলতে মূলত যদি সূক্ষ্ম একটা আপনাকে সংজ্ঞা দিতে বলে যে বরেন্দ্র সংজ্ঞা দাও, তখন আপনাদের আনসার দিতে হবে এরকম, যে গঙ্গা এবং পদ্মা নদীর মাঝে, গঙ্গা, গঙ্গা নদী, গঙ্গা মানে কোন নদী বলেন তো? গঙ্গা মানেই তো পদ্মা, তাই না? তাহলে গঙ্গা বা পদ্মা নদী, যেটা বাংলার যেটা পদ্মা, ও করতোয়া নদী। করতোয়া নদী কোথায় অবস্থিত? মহাস্থানগড়ে অবস্থিত, মহাস্থানগড়ের পাশে। তাহলে করতোয়া নদী, করতোয়া নদীর মধ্যবর্তী স্থান, মধ্যবর্তী স্থান, এটাই হচ্ছে বরেন্দ্র নামে পরিচিত। তাহলে গঙ্গা, পদ্মা, যেটাই বলেন না কেন, এবং করতোয়া, এই দুইটা নদীর মাঝখানে যে স্থানটা, সেটাকে আমরা বলি বরেন্দ্র অঞ্চল। যেমন আপনারা প্রাচীন ইতিহাসে, আন্তর্জাতিক ইতিহাসে, সভ্যতার সময় পড়েছিলেন যে মেসোপটেমীয় সভ্যতা কোথায় গড়ে উঠেছিল? দুইটা নদীর মাঝখানে, একটা টাইগ্রিস যেটাকে আমরা দজলা নামে ডাকি, এবং ইউফ্রেটিস যেটাকে আমরা ফোরাত নামে ডাকি। তাহলে দজলা এবং ফোরাতের মাঝখানে হয়েছিল মেসোপটেমীয় সভ্যতা, আর গঙ্গা বা পদ্মার এবং করতোয়ার মাঝে হয়েছিল বরেন্দ্র জনপদ। তো সবাইকে ক্লিয়ার স্যার? একটু বলেন তো এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা। তাহলে এই যে আমাদের পদ্মা এবং করতোয়ার নদীর মধ্যবর্তী স্থান, মধ্যবর্তী স্থানে, এটা শুধুমাত্র স্থান না, শুধু স্থানে উঁচু ভূমি যেগুলো ছিল, নিচু ভূমি না, উঁচু ভূমিকে, এই উঁচু ভূমিকে বরেন্দ্র অঞ্চল বলা হতো, বরেন্দ্র অঞ্চল বলা হতো, বরেন্দ্র অঞ্চল বলা হতো। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা স্যার? সবাই একটু আনসার করেন, বরেন্দ্র পর্যন্ত ক্লিয়ার কিনা। এবার বরেন্দ্রের অবস্থানটা কোথায় ছিল, বরেন্দ্র অবস্থানটা সম্পর্কে একটু জানার চেষ্টা করি, যে বরেন্দ্রের অবস্থানটা কোথায় ছিল। এই বরেন্দ্রের অবস্থানটা কোথায় ছিল বলেন, কে কে পারবে? বরেন্দ্রের অবস্থানটা কোথায় ছিল? আপনাদের সাথে বারবার কে কে পারবে বলার কারণটা হচ্ছে যেন আপনাদের সাথে ইন্টারাকশন হয়। আর অফলাইন ক্লাসগুলো যেমন আমরা করাই, তখন দেখা যাচ্ছে প্রতি ক্লাসে 200-300 স্টুডেন্ট থাকে, কিন্তু তখন আমাদের ইন্টারাকশনটা ভালো হয়, সবাই কোশ্চেন করে, আমরা আই কন্ট্যাক্টের মাধ্যমে সেগুলো করি, কিন্তু অফলাইনে তো সম্ভব না। আপনারা কি অ্যাক্টিভ আছেন কিনা সেটা জানতে হবে, জানতে হলে আমাকে কমেন্ট দেখতে হবে। তাহলে আপনারা সবাই একটু বলবেন যে ক্লিয়ার কিনা এতটুকু পর্যন্ত, আর অবস্থানটা কোথায়, বরেন্দ্রের অবস্থান কোথায়? একজন বলেছেন বগুড়াতে স্যার, বগুড়া, ভেরি গুড। শুধুমাত্র বগুড়া না, বগুড়া, দিনাজপুর, রাজশাহী অঞ্চলেও কিন্তু এটা আছে, পাবনা জেলাতেও আছে। তাহলে অবস্থানটা হচ্ছে বগুড়া, দিনাজপুর, রাজশাহী অঞ্চল এবং পাবনা অঞ্চলের কিছু অংশ এখানে আছে। তাহলে এটা হচ্ছে আমাদের খুবই গুরুত্বপূর্ণ, আমরা যেটা বলছিলাম, বরেন্দ্র অঞ্চল, বগুড়া, রংপুর, রাজশাহী, পাবনা। ভেরি গুড। কে বলেছেন? জাফিরুল ইসলাম, মাশাআল্লাহ। তাহলে বগুড়া, দিনাজপুর, রাজশাহী এবং পাবনা অঞ্চল, এই অঞ্চলগুলো কিন্তু কোথায় আছে? বরেন্দ্র অঞ্চলে আছে। আশা করছি সবাই ক্লিয়ার। এবার আমরা যেটা নিয়ে আলোচনা করব স্যার, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ সেটা সবচেয়ে বড়, এটা বাংলাদেশের সবচেয়ে বড় জনপদ, যেটার নাম হচ্ছে বঙ্গ জনপদ, বঙ্গ, এটার নাম হচ্ছে বঙ্গ। এতটুকু পর্যন্ত আশা করি ক্লিয়ার। আমি এতটুকু পর্যন্ত মুছে দিচ্ছি। ওকে, এটা বাদ। এবার আমরা বঙ্গ সম্পর্কে আলোচনা করব। বঙ্গ, এই বঙ্গ জনপদটা সম্পর্কে একটু দেখে নেন সবাই।
বঙ্গ জনপদ। বঙ্গ জনপদ হচ্ছে আমাদের জনপদের মধ্যে প্রাচীন জনপদের সবচেয়ে বৃহত্তম জনপদ। তাহলে বঙ্গ জনপদ সবচেয়ে বৃহত্তম জনপদ, বৃহত্তম জনপদ। পাশাপাশি এই যে বঙ্গ জনপদ, এই বঙ্গ জনপদের অবস্থানটা কোথায়? অবস্থানটা কোথায় স্যার বলেন তো? বঙ্গ জনপদের অবস্থানটা কোথায়? বঙ্গ জনপদের অবস্থানটা হচ্ছে বাংলাদেশের এই পাশে একদম যশোর, যশোর, খুলনা, দেখেন এই পাশটাতে কে কে আছে? ফরিদপুর, ঢাকা, ময়মনসিংহ সবই তো এখানে আছে, তাই না? তাহলে ফরিদপুর, ফরিদপুর, ঢাকা, ময়মনসিংহ, এই অঞ্চলগুলা সবগুলাই কিন্তু মুন্সিগঞ্জ, এই সবগুলো অঞ্চলই কিন্তু কোথায় আছে? বঙ্গের মধ্যে আছে। আপনারা একটু বলেন তো কে, তাহলে এখনো আমরা শেষ করি নাই, আমরা আজকে কিন্তু একটু বুঝে রাখেন। কিন্তু আমাদের যদি প্রশ্ন আসে যে আপনাকে মাঝে মাঝে কিন্তু ভাইভা বোর্ডে, একবার আমি একটা ভাইভার বোর্ডের একটা পড়েছিলাম এভাবে যে আপনি বা আপনার জেলা কোথায়, তো তিনি বলেছেন যে আমার জেলা ময়মনসিংহ। তো বলছে আচ্ছা আপনার জেলা তো ময়মনসিংহ, আপনি বলেন তো প্রাচীন কোন জনপদে আপনার জেলাটা পড়ে। দেখেন ভাইভা বোর্ডের কত বৈচিত্র্য প্রশ্ন আপনার জন্য, বিচিত্রপূর্ণ প্রশ্ন কিন্তু আপনার জন্য করতে পারে। তা বা আপনার প্রশ্ন কিন্তু আসতে পারে যে ময়মনসিংহ কোন জনপদের অধীনে ছিল? বঙ্গ জনপদের অধীনে ছিল। যশোর, খুলনা, ফরিদপুর, ঢাকা, ময়মনসিংহ সব কোথায় ছিল? বঙ্গ জনপদের অধীনে ছিল। এবার একটু খেয়াল করেন স্যার, এবার যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে বঙ্গ জনপদের পরে বঙ্গ জনপদের নাম, এই যে বঙ্গ, এই বঙ্গ নামকরণটা সম্পর্কে আপনাদের জানতে হবে। নামকরণ, যে বঙ্গ নামকরণটা কোথা থেকে আসলো, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এই পুরো জনপদের মধ্যে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা আপনারা একটু বলেন তো? বঙ্গের অবস্থান এবং বৃহত্তম জনপদ যে এটা সম্পর্কে ক্লিয়ার কিনা একটু বলেন, সবাই একটু বলেন ক্লিয়ার কিনা। আমরা প্রথমে অবস্থান এবং বেসিক জিনিসগুলো সম্পর্কে একটু বলে নেই, তারপরে ওই অঞ্চলের বিস্তারিত বলবো। যেমন এখানে গৌর থেকে শশাঙ্কের নিয়ে একটু কথা বলবো, পুন্ড্রের, করতোয়া নদী, মহাস্থানগড় নিয়ে কথা বলবো, এরকম অনেক কথা আছে আমাদের। হ্যাঁ, তাহলে আপনি একটু কষ্ট করে আগে বলেন অবস্থান ক্লিয়ার কিনা। ক্লিয়ার হলেই আমরা কিন্তু সবাই বলেন। উম্মে হাজিরা বলেছেন সি, সি মানে কি ক্লিয়ার? ওকে। সোহান আহমেদ স্যার বলেছেন ভেরি গুড, অনেক অনেক ধন্যবাদ আপনাদের। ওকে, ভেরি গুড। তাহলে আশা করছি ক্লিয়ার, একদমই ক্লিয়ার। ওকে ওকে, অনেক ধন্যবাদ। ওকে, আশা করছি একদমই ক্লিয়ার। এই বঙ্গ থেকে আপনাদের এক ধরনের প্রশ্ন আসে এভাবে যে বঙ্গ কয় ভাগে বিভক্ত? বঙ্গটা মূলত বিভক্ত ছিল দুই ভাগে, দুই ভাগে বিভক্ত ছিল, বিভক্ত ছিল, বিভক্ত ছিল। একটাকে তখন বলা হতো, একটাকে বলা হতো বিক্রমপুর, বিক্রমপুর নামে ডাকা হতো, এবং আরেকটাকে ডাকা হতো নাব্য নামে, নাব্য। তাহলে যদি বলা হয় যে এই যে আমাদের যে বঙ্গ ছিল, বঙ্গ কয় ভাগে বিভক্ত ছিল? দুই ভাগে। একটাকে বলা হতো বিক্রমপুর, আরেকটাকে বলা হতো নাব্য। একটাকে বিক্রমপুর, আরেকটাকে কি বলা হতো? নাব্য। তাহলে এটা সম্পর্কে ক্লিয়ার কিনা সবাই একটু বলেন। আচ্ছা, আরেকজন বলেছেন দিক, দিকের বিষয়টা বলেছেন। কোন দিকে ছিল? দিকটা একটু খেয়াল করে রাখেন। দেখেন বাংলাদেশ তো এটা উত্তর দিক, এটা হচ্ছে পূর্ব দিক, আর এটা হচ্ছে দক্ষিণ দিক। তাহলে এটা কিন্তু পূর্ব দিকে আছে, দক্ষিণ দিকে আছে। তাহলে আমরা এটাকে এভাবে বলতে পারি দক্ষিণে এবং দক্ষিণ পূর্ব, দুঃখিত, দক্ষিণে এবং দক্ষিণ পশ্চিম অঞ্চলে। তাহলে দিকটা কোথায়? দক্ষিণ, দক্ষিণাঞ্চল, দক্ষিণাঞ্চল প্লাস দক্ষিণ পশ্চিমাঞ্চল, দক্ষিণ পশ্চিমাঞ্চল। তাহলে এটা হচ্ছে আমাদের দিক। কিসের দিক? বঙ্গ জনপদের দিক। বাংলাদেশের দক্ষিণাঞ্চল এবং দক্ষিণ পশ্চিমাঞ্চল, এটা এটা সম্পর্কে কিন্তু আপনাদের একটু মাথায় রাখতে হবে। দক্ষিণ পশ্চিমাঞ্চল। ওকে, আশা করছি অনেকে ক্লিয়ার, একদমই ক্লিয়ার আছেন স্যার। ভেরি গুড, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, ভেরি গুড ভেরি গুড, মাশাআল্লাহ, সবাই বলেছেন ক্লিয়ার। ওকে, ধন্যবাদ। আমরা এবার অন্য আরেকটা টপিক নিয়ে আলোচনা করব। যেহেতু এটা ক্লিয়ার, আমরা একটু অন্য আরেকটা টপিক নিয়ে আলোচনা করব, যেটা একটু নিচের দিকে আছে। সেটা কোথায় বলেন তো? সেটা আছে এই অঞ্চলটাতে, এই অঞ্চলটাতে, এই অঞ্চলটাতে। এই যে এখানে একটা অঞ্চল দেখতে পাচ্ছেন, এই অঞ্চল, এটার নাম কি ছিল? এটার নাম ছিল চন্দ্রদ্বীপ, চন্দ্রদ্বীপ, চন্দ্রদ্বীপ। আপনাদের চন্দ্রদ্বীপ থেকে প্রশ্ন আসতে পারে, চন্দ্রদ্বীপ থেকে আপনাদের প্রশ্ন আসতে পারে। কিভাবে আসতে পারে একটু খেয়াল করেন। আপনাদের বলতে পারে যে চন্দ্রদ্বীপের এটা কার পূর্ব নাম? এটা হচ্ছে বরিশালের,
বরিশালের পূর্ব নাম, বরিশালের পূর্ব নাম হচ্ছে চন্দ্রদ্বীপ। শুধু বরিশালের পূর্ব নাম যে চন্দ্রদ্বীপ ছিল এমন না, এই বরিশালের পূর্ব নাম আরো অনেকগুলো ছিল। যেমন আপনারা জানেন বাকলা, বাকলা কিন্তু বরিশালের পূর্ব নাম। আপনারা জানেন যে এখানে আছে ইসমাইলপুর, 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 ইসমাইলপুর কিন্তু বরিশালের পূর্ব নাম। চন্দ্রদ্বীপ এটাও কিন্তু বরিশালের পূর্ব নাম। এখন অবস্থানটা কোথায় ছিল এটা কে কে পারবেন বলেন? এটা তো বলেই দিয়েছি, তারপরেও বলেন অবস্থানটা কোথায় ছিল, কে কে পারবে এটা? অবস্থানটা কোথায় ছিল কে কে পারবেন? বরিশাল, বরিশাল কে বলেছেন? তানজিল বলেছেন। ওকে, বঙ্গের নামকরণ কি? ইনশাল্লাহ এটা নিয়ে আলোচনা করব আমরা, একটু অবস্থানটা ক্লিয়ার করি, তারপর ইনশাল্লাহ আমরা এটা নিয়ে আলোচনা করছি প্রিয় ভাই। আচ্ছা, তানজিল বলেছেন ক্লাস কি রেকর্ডেড ক্লাস থাকবে স্যার? ইনশাল্লাহ ক্লাসগুলো রেকর্ডেড থাকবে ইনশাল্লাহ, অবশ্যই অবশ্যই রেকর্ডেড থাকবে, ঠিক আছে? ওকে, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। আচ্ছা, এখন আপনাদেরকে মাঝে মাঝে কোশ্চেন করে যে এটার মূল অবস্থানটা একটু বলেন স্যার, অবস্থানটা কোন দুইটা নদীর মাঝখানে? এই চন্দ্রদ্বীপের এক পাশে ছিল বলেশ্বর নদী, বলেশ্বর নদী, বলেশ্বর নদী, ঠিক আছে, আর অন্যদিকে ছিল মেঘনা নদী, মেঘনা নদী। তাহলে বলেশ্বর নদী এবং মেঘনা নদী এই দুইটা কিন্তু একটু মাথায় রাখতে হবে। স্যার নামকরণ করেন কারা? নামকরণগুলো নিয়ে একটু আলোচনা করবো ইনশাল্লাহ, ঠিক আছে? বলেশ্বর এবং মেঘনা নদীর মাঝখানে ছিল এটা। ভেরি গুড ভেরি গুড, সাবাস, ভেরি গুড। বলেশ্বর, বলেশ্বর। তাহলে বলেশ্বর নদী এবং মেঘনা নদীর মাঝখানে যেই অঞ্চলটা ছিল সেটাই চন্দ্রদ্বীপ। চন্দ্রদ্বীপ কোথায়? চন্দ্রদ্বীপ বরিশাল, বরিশাল অঞ্চলে চন্দ্রদ্বীপ। কোন দুইটা নদী? বলেশ্বর নদী, পাশাপাশি কোন নদী বলেন তো? মেঘনা নদী। এই দুইটা নদীর মধ্যবর্তী যে স্থানটা ছিল, মধ্যবর্তী, এই মধ্যবর্তী যে স্থানটা ছিল সেটাই ছিল মূলত চন্দ্রদ্বীপ। ক্লিয়ার স্যার? সবাই ক্লিয়ার? এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? ভেরি গুড ভেরি গুড, আশা করছি ক্লিয়ার। অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, এখন আমরা প্রত্যেকটা নামকরণ নিয়ে একটু জানবো। আপনারা যেটা বলছেন নামকরণগুলো নিয়ে জানবো, কিন্তু আর বাকি যে দুই তিনটা আছে সেগুলো সম্পর্কে একটু জেনে নেই, অর্থাৎ অঞ্চলের যেই পরিচিতি বা কোথায় ছিল তারা সেটা সম্পর্কে একটু জেনে নেই, একটু খেয়াল করেন। এবার আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাংলাদেশের পূর্ব অংশে যেই জনপদগুলো আছে সেই জনপদগুলো। যেমন জনপদগুলো একটু খেয়াল করি, প্রথম দিকের এই জনপদগুলো একটু আনসার করি। এই যে জনপদগুলো, একটা জনপদ এদিকে আছে এবং আরেকটা জনপদ আছে এই পাশটাতে। এই জনপদ যেটা, এই দুটো জনপদকে একসাথে বলা হয় হরিকেল। অনেকে আবার নারিকেল বলে ফেলেন, হরিকেল না কিন্তু স্যার, নারিকেল না কিন্তু, এটা হবে হরিকেল, হরিকেল, হরিকেল জনপদ। তাহলে যদি বলা হয় হরিকেল জনপদটা কোথায়? হরিকেল জনপদটা হচ্ছে বাংলাদেশের পূর্ব অংশে, বাংলাদেশের পূর্বাংশে। তাহলে বাংলাদেশের সর্বপূর্বের জনপদ, সর্বপূর্বের জনপদ। সর্বপূর্ব মানে কি বুঝতে পেরেছেন? একদম পূর্ব দিকে যেটা। তাহলে বাংলাদেশের সর্বপূর্ব দিকে অবস্থিত যে জনপদ সেটার নাম হচ্ছে হরিকেল। এবং এই হরিকেল হচ্ছে দ্বিতীয় প্রাচীনতম। স্যার এটা একটু মাথায় রাখতে হবে, এটা হচ্ছে দ্বিতীয় প্রাচীনতম। কেন বললাম দ্বিতীয় প্রাচীনতমর কথা? এই প্রশ্ন আবার কেন আসলো? কারণটা হচ্ছে একবার পরীক্ষাতে এভাবে দিয়েছিল যে নিচের কোন জনপদটি সবচেয়ে প্রাচীনতম। এখন সবচেয়ে প্রাচীনতম যখন আপনাকে আনসার করতে বলবে তখন আপনি অবশ্যই 15 আনসার করবেন, কিন্তু অপশনে 15ই ছিল না। তখন আপনাকে কোনটা আনসার করতে হবে? হরিকেল আনসার করতে হবে। যেমন একবার বিসিএস এভাবে প্রশ্ন আসছিল যে নিচের কোনটি আয়তনে পৃথিবীর সবচেয়ে বড় দেশ? আমরা জানি পৃথিবীর আয়তনে সবচেয়ে বড় দেশ হচ্ছে রাশিয়া, কিন্তু অপশনে রাশিয়া ছিল না, অপশনে ছিল কানাডা। তাহলে দ্বিতীয় যেহেতু কানাডা, আমাদের কানাডা আনসার করতে হয়েছে। তাহলে আশা করি সবকিছু ক্লিয়ার। ওকে, ডান 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 ডান, ওকে ডান। তাহলে যদি হরিকেল বলা হয়, হরিকেল কোন অঞ্চলগুলো দেখেন তো স্যার? এই অঞ্চলগুলোতে কারা আছে? এই যে সিলেটের পাহাড়গুলো আছে, এই অঞ্চলে কারা আছে? চট্টগ্রামের, খাগড়াছড়ির, বান্দরবন, রাঙ্গামাটি অঞ্চলের যে পাহাড়গুলো আছে এগুলো। তাহলে আমরা বলতে পারি পাহাড়ি যে অঞ্চলগুলো আছে বাংলাদেশের সেগুলোই কিন্তু হরিকেল। তাহলে অবস্থানটা কোথায় হবে? অবস্থানটা অবশ্যই হবে অবস্থানটা কোথায় হবে? অবস্থানটা কোথায় হবে স্যার? অবস্থানটা হবে সিলেট, সিলেট। পাশাপাশি আমরা নিচে দেখতে পাচ্ছি চট্টগ্রাম, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, সিলেট, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম। এই অঞ্চলগুলো মূলত ছিল হরিকেলের জনপদের অবস্থান।
তাহলে আপনাদের যদি কোশ্চেনটা বলা হয় যে হরিকেল জনপদের অবস্থান কোথায় ছিল, সিলেট, চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রাম অঞ্চল, এই অঞ্চলগুলো ছিল কোথায়, হরিকেল অঞ্চলে। আচ্ছা, হরিকেল ছাড়া খুবই গুরুত্বপূর্ণ একটা অঞ্চল, এটা সম্পর্কে একটু জানতে হবে। এই অঞ্চলটা কোথায় বলেন তো? এই অঞ্চলটা ঠিক এই জায়গাটাতে, এই যে এই জায়গাটাতে। আমি এই জায়গাটা একটু ফিল করে দিচ্ছি, একটা ভিন্ন একটা কালার দিয়ে ফিল করে দিচ্ছি, তাহলে আপনাদের জন্য বুঝতে ইজি হবে। এই যে এই জায়গাটা, এই যে সবুজ কালার যে অঞ্চলটা আপনি দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে সমতট। এটার নাম হচ্ছে সমতট। এটার নাম কি? সমতট। এই সমতট নিয়ে একটু আলোচনা করবো আমরা ইনশাআল্লাহ। এই সমতটটা নিয়ে একটু আলোচনা করার বিষয় আছে, সমতট। তাহলে সমতট নিয়ে একটু আলোচনা করি। হরিকেল কি সবার ডান কিনা বলেন তো? হরিকেলের অবস্থান সবাই বুঝতে পেরেছেন কিনা? হরিকেল সবাই একটু বলেন ডান। হরিকেল ডান বললেই কিন্তু আমরা সমতট সম্পর্কে একটু জানার চেষ্টা করব। প্রিয় স্যার, আমাদের প্রিয় স্যাররা সবাই যারা যুক্ত আছেন একটু আনসার করবেন যে হরিকেলটা ডান কিনা। ঠিক আছে, আপনাদের বুঝতে পারাটাই হচ্ছে সার্থকতা। আচ্ছা, বিনা আক্তার বলেছেন সিলেট, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, রাইট, ভেরি গুড। অনেকে বলেছেন ডান ডান ডান, মাশাআল্লাহ। অলরেডি জাফিরুল ইসলাম ভাই আমাদের কুমিল্লা, নোয়াখালী আনসার করে ফেলেছেন, অর্থাৎ উনি কিন্তু আরো ফাস্ট। উনি কিন্তু অলরেডি আপনারা জানেন যে সমতট নিয়ে কিন্তু উনি আলোচনা করে ফেলেছেন। তাহলে এবার আমরা একটু সমতটটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, সমতট, এই যে সমতট, সমতট, সমতটের অবস্থানটা কোথায়? সমতটের অবস্থানটা হচ্ছে ত্রিপুরার পাশে, অর্থাৎ বর্তমান সময়ে ভারতের যে ত্রিপুরা রাজ্য সেটার পাশে বাংলাদেশের অঞ্চলটা, যেখানে কুমিল্লা, নোয়াখালী অঞ্চল আছে। তাহলে আমরা বলতে পারি অবস্থানটা কোথায়? অবস্থানটা হচ্ছে কুমিল্লা, কুমিল্লা নোয়াখালী অঞ্চল, কুমিল্লা নোয়াখালী অঞ্চল। এখানে ফেনী অংশের কিছু ছিল, অর্থাৎ ফেনী অঞ্চলের কিছু অংশ ছিল, এবং এটার রাজধানী ছিল, এটার রাজধানী ছিল বড় কামতা, বড় কামতা। তাহলে বড় কামতা কার রাজধানী ছিল? বড় কামতাটা ছিল মূলত আমরা জানি সমতটের রাজধানী। এই সমতট থেকে কিন্তু আপনাদের প্রায় সময় প্রশ্ন আসে। সো স্যার যারা আছেন সবাই একটু কষ্ট করে এটা সম্পর্কে একটু জানার চেষ্টা করবেন। সমতট এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট একটা পরীক্ষাতে আসে, জনপদ থেকে আসলে এটা থেকে প্রশ্ন আসে, সমতট থেকে। ওকে, সমতটের অবস্থান হচ্ছে কুমিল্লা, নোয়াখালী অঞ্চল, ভেরি গুড। হারুন রশিদ, কুমিল্লা, সিলেট, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম হচ্ছে হরিকেল, ভেরি গুড। ওকে, তাহলে আশা করছি এটা সম্পর্কে আপনারা একদমই ক্লিয়ার আছেন। সমতটের অবস্থান কুমিল্লা, নোয়াখালীতে, এবং এটা রাজধানী হচ্ছে বড় কামতা। এবার সবগুলো অঞ্চলই তো আমরা জানলাম, তাই না? এবার আমরা একটু বাইরের অঞ্চলগুলো সম্পর্কে জানবো। বাইরের অঞ্চল বলতে বাংলাদেশের অবস্থানের বাইরে বা বাংলাদেশের বর্তমান যে আয়তন আছে সেই আয়তনের বাইরে কারা আছে তাদের সম্পর্কে একটু জানবো। যেমন এই অঞ্চলটাতে, এই অঞ্চলটাতে একটা জনপদ আছে, এটার নাম হচ্ছে রার, রার জনপদ। আপনারা কি রার সম্পর্কে জেনেছেন? সবাই একটু বলেন তো স্যার, রার সম্পর্কে কি জেনেছেন? সবাই একটু বলেন। বড় কামতা, বড় কামতা কে আনসার করেছে? তানজিল স্যার আনসার করেছে, পিঙ্কি আমাদের স্যার আনসার করেছে ডান, আরশিদ আলী বলেছেন কুমিল্লা, নোয়াখালী, মাশাআল্লাহ। তাহলে আপনারা সবাই একটু বলেন যে এই যে রার যেটা বলেছি, রার সম্পর্কে আপনারা ক্লিয়ার কিনা? রার কিন্তু দুইটা অংশে বিভক্ত ছিল ওই সময়টাতে, একটা ছিল উত্তর রার, একটা ছিল দক্ষিণ রার। ঠিক আছে, এই যে রার যেটা দেখছেন, এই রারটা কিন্তু দুই ভাগে বিভক্ত ছিল। কিভাবে দুইটা ভাগে? একটা ছিল উত্তর রার আর একটা ছিল দক্ষিণ রার। একটা হচ্ছে উত্তর রার, একটা হচ্ছে দক্ষিণ রার। তাহলে এই উপরের দিকটা আমরা ধরে নিলাম এটা হচ্ছে উত্তর রার, এবং নিচের দিকটা অর্থাৎ এই অংশের নিচের দিকটা আমরা এটা ধরে নিলাম দক্ষিণ রার, দক্ষিণ রার। তাহলে একটা হচ্ছে উত্তর রার, একটা হচ্ছে দক্ষিণ রার। উত্তর রারে কারা আছে? এই পোস্টটাতে কারা ছিল বলেন তো? কে বলতে পারবে? দেখি কারা বলতে পারবে। মুর্শিদাবাদ জেলার যে পশ্চিম অঞ্চল ছিল, অর্থাৎ যে অঞ্চলটাকে বর্ধমান জেলা বলা হতো, বর্ধমান জেলা। তাহলে এটা একটু মাথায় রাখবেন যে মুর্শিদাবাদ জেলার পশ্চিম অংশ, ঠিক আছে, এটাতে ছিল মুর্শিদাবাদ জেলার, মুর্শিদাবাদ জেলার, মুর্শিদাবাদ জেলার পশ্চিমাংশ, পশ্চিমাংশ ছিল এটার মধ্যে। পাশাপাশি প্লাস এটাতে কারা ছিল? বর্ধমান অঞ্চল, বর্ধমান অঞ্চল, এই বর্ধমান অঞ্চল ছিল এখানে, বর্ধমান অঞ্চলের অংশ বিশেষ ছিল এখানে। ঠিক আছে, বর্ধমান অঞ্চলের কিছুটা অংশ ছিল। ঠিক আছে, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, অনেকে বলেছেন। আর দক্ষিণ অংশে কারা ছিল বলেন তো? দক্ষিণ অংশে এই বর্ধমানের কিছু অংশ ছিল, উত্তর অংশ ছিল রারে, আর বর্ধমানের দক্ষিণ অংশ ছিল দক্ষিণ রারে। তাহলে বর্ধমানের দক্ষিণ অংশ, বর্ধমানের দক্ষিণ অংশ,
দক্ষিণ অংশ, ঠিক আছে, বর্ধমানের দক্ষিণ অংশ। তাহলে যদি আপনাদেরকে প্রশ্ন আসে যে দক্ষিণ রাঢ়ে কারা ছিল, দক্ষিণ রাঢ়ে ছিল বর্ধমানের দক্ষিণ অংশ। এবং এই যে আপনার একটা নাম শুনেছেন হয়তো, হুগলি জেলা, হুগলি জেলা অনেকবার শুনেছি না, অনেক কবিদের জন্ম কিন্তু এই হুগলি জেলায়। এই বর্ধমানের দক্ষিণ অংশ, হুগলি জেলার কিছু অংশ, হুগলি জেলার অংশ, হুগলি জেলার অংশ, এই সবগুলাই কোথায় ছিল? দক্ষিণ রাঢ়ের ছিল, ঠিক আছে, হুগলি জেলার অংশ, ঠিক আছে, ওই পাশটাতে ছিল। বর্তমানে কলকাতার পাশে একটা জেলার নাম আছে হাওড়া, এই হাওড়া জেলাও কিন্তু এখানে ছিল। আপনারা এটা লিখে রাখতে পারেন যে হাওড়া জেলা, হাওড়া জেলা, হাওড়া জেলা, হাওড়া জেলা, ঠিক আছে, হাওড়া জেলা। তাহলে এটা একটু মাথায় রাখবেন, হাওড়া জেলা। এটার অবস্থান কোথায়? দক্ষিণ রাঢ়, আর এটা অবস্থান হচ্ছে উত্তর রাঢ়। আর রাঢ়ের যে রাজধানী ছিল ওই সময়টাতে, রাঢ়ের রাজধানী কি বলা হতো বলেন তো? রাঢ়ের রাজধানী কি ছিল? রাঢ়ের রাজধানী ছিল সূক্ষ্ম, বা সূক্ষ্মের রাজধানী হিসেবে কোটি বর্ষ ধরা হতো এটাকে, ঠিক আছে। তাহলে কোটি বর্ষ, দুঃখিত, কোটি বর্ষ, কোটি বর্ষ, কোটি বর্ষ, এই কোটি বর্ষ সম্পর্কে একটু জানতে হবে। কোটি বর্ষ ছিল রাজধানী ওই সময়টাতে, ঠিক আছে, কোটি বর্ষ। তাহলে সবাই কি বুঝতে পারছেন? রাঢ়ের রাজধানী ছিল কোটি বর্ষ, কোটি বর্ষ। স্যার সবাই কি ক্লিয়ার? তানজিল স্যার বলেছেন হুগলি, হুগলি, হুগলি। কলকাতা বলেছেন সোহান স্যার, ভেরি গুড। তানজিল স্যার বলেছেন হাওড়া, মাশাআল্লাহ। আপনারা যারা কমেন্ট করছেন আশা করছি আপনারা সবাই বুঝেছেন, আর যারা খাতায় লিখছেন আশা করছি তারাও বুঝছেন। তাহলে আশা করি এটা একদম ক্লিয়ার। আরেকটা খুব ইম্পর্টেন্ট টপিক আছে এখানে, যেটা আমি এটা কিভাবে বুঝাই, একটা রেড সার্কেল দিয়ে বুঝাই। এই অঞ্চলটা, এই অঞ্চলটা, এই অঞ্চলটাতে একটা খুবই গুরুত্বপূর্ণ, ওই সময়টাতে একটা বন্দর ছিল। বন্দর বলতে একটা সমুদ্র বন্দর ছিল। এই বন্দর নগরীটাকে বলা হতো, বন্দর নগরী ছিল একটা, বন্দর নগরী। এই বন্দর নগরী হচ্ছে তাম্রলিপ্ত বলা হতো, বন্দর নগরী তাম্রলিপ্তি বা তাম্রলিপ্ত, তাম্রলিপ্তি, তাম্রলিপ্তি নামে ডাকা হতো। তাহলে এই বন্দর নগরীকে কি ডাকে ডাকা হতো? বন্দর নগরীকে ডাকা হতো তাম্রলিপ্তি নামে। স্যার এটা একটু মাথায় রাখবেন, তাম্রলিপ্তি, বন্দর নগরী তাম্রলিপ্তি। সবাইকে ক্লিয়ার? ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, শাবাশ, সবাই ক্লিয়ার, মাশাআল্লাহ, ভেরি গুড। তাহলে আশা করছি আপনারা সবাই এটা সম্পর্কে ক্লিয়ার। কে বলেছেন? জাফরিন, কোটি বর্ষ, ক্লিয়ার, ওকে, মাশাআল্লাহ। তাহলে আশা করছি প্রিয় স্যাররা সবাই এটা সম্পর্কে একদম ক্লিয়ার আছেন, ঝামেলা নাই কোনো, এটা নিয়ে প্যারা নেওয়ার কোনো কিছু নাই, কারণ এগুলা আস্তে আস্তে আমরা সবকিছু সম্পর্কে জেনেছি বা পড়বো, ঠিক আছে। এবার আমরা যেটা নিয়ে একটু মূলত আলোচনা করার চেষ্টা করব সেটা হচ্ছে বাঙালি বা বঙ্গ নামের উৎপত্তিটা কোথা থেকে এলো বা আসছে। আপনারা যাদের এটা সমস্যা হয়, অনেকে বলছেন ক্লিয়ার, তাহলে বাঙালি বা বঙ্গ নামটা কোথা থেকে আসছে এটা সম্পর্কে একটু জানবো, গৌর সম্পর্কে একটু জানবো, ঠিক আছে। আসেন আমরা একটা নতুন স্লাইডে চলে যাই। আচ্ছা, আপনাদেরকে এতটুকু পর্যন্ত অল ক্লিয়ার কিনা একটু ক্লিয়ার করেন। আর যাদের স্ক্রিনশট নেওয়ার দরকার আছে, যে অবস্থানগুলো যেন বুঝি, আপনারা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন যেন ফার্দার কাজে লাগে, হ্যাঁ, যদিও লাইভ ক্লাসগুলো রেকর্ডেড থাকবে। আচ্ছা, পরেরটাতে চলে যাই আমরা। এবার বঙ্গ নামের উৎপত্তি নিয়ে একটু পড়াশোনা করবো আমরা। বঙ্গ নামের উৎপত্তি, বঙ্গ নামের উৎপত্তি। তাহলে এই যে বঙ্গ নামের যে গতানুগতিক আমাদের পরীক্ষাগুলোতে আসে, কম্পিটিটিভ এক্সামগুলোতে আসে, তো এই বঙ্গ নামের উৎপত্তিটা মূলত কোথা থেকে হলো? বঙ্গ নামের উৎপত্তি কোথা থেকে হলো কে বলতে পারবেন? বঙ্গ নামের উৎপত্তি কোথা থেকে হয়েছে? আজ থেকে প্রায় 3000 বছর আগে আমরা জানি যে ঋগ্বেদের 1 নাম্বার কোথা থেকে পাই আমরা? 3000 বছর পূর্বে, 3000 বছর পূর্বে, 3000 বছর পূর্বে আমরা জানি ঋগ্বেদের ঐতরেণীয় যে আরণ্যক অংশ আছে, ঋগ্বেদের ঐতরেয় আরণ্যক, তাহলে ঐতরেয় আরণ্যক অংশে বঙ্গ নামের উৎপত্তি পাওয়া যায়। 2 নাম্বার হচ্ছে কে? 2 নাম্বার হচ্ছে চাণক্যের বা যাকে আপনারা কৌটিল্য নামে ডাকেন, কৌটিল্য। এই চাণক্য বা কৌটিল্যের একটা বিখ্যাত গ্রন্থ আছে, এই গ্রন্থের নাম হচ্ছে অর্থশাস্ত্র। অর্থশাস্ত্র, এই অর্থশাস্ত্র গ্রন্থে আমরা কিন্তু বঙ্গের নামের উৎপত্তিটা পেয়েছি। বঙ্গ নামের উৎপত্তিটা কিন্তু সেখানে পাওয়া যায়। পাশাপাশি আপনারা নাম শুনেছেন হয়তো আবুল ফজল, স্যার নাম শুনেছেন না? আবুল ফজল
কে ছিলেন আবুল ফজল? এই আবুল ফজল ছিলেন আমরা জানি সম্রাট আকবরের সভাকবি। তাহলে আবুল ফজলের আইনি আকবরী গ্রন্থ, আইনি আকবরী গ্রন্থ, এই গ্রন্থটাতে কিন্তু আমরা কি পেয়েছি? বঙ্গ নামের উৎপত্তি পেয়েছি। পাশাপাশি আপনারা দেখেছেন চর্যাপদ, এই যে চর্যাপদ, এই চর্যাপদের বাঙালি কবি ছিলেন একজন বাঙালি কবি। এই বাঙালি কবির নাম কি? বাঙালি কবির নাম ছিল ভুসুকুপা। যদিও শান্তিদেব ছিল মূলত তার সঠিক নাম, কিন্তু তিনি খাইতেন, ঘুমাইতেন আর আরাম করতেন বা লিখতেন, এই জন্য তার নাম ছিল ভুসুকুপা। ভুসুকুপা মানে কি বলেন তো? ভুসুকুপা মানে ভূ মানে খাওয়া, ঘুমানো, কাজ করা, ঠিক আছে। আইনি আকবরী কি? আইনি আকবরী হচ্ছে গ্রন্থ স্যার। আইনি আকবরীটা হচ্ছে একটা গ্রন্থ। কার গ্রন্থ? আবুল ফজলের গ্রন্থ। সম্রাট আকবরের কবি ছিলেন বা সভাকবি ছিলেন এই আবুল ফজল। তো তিনি একটা গ্রন্থ লিখেছিলেন যেটার নামই হচ্ছে আইনি আকবরী। এই আইনি আকবরী গ্রন্থটা তার লেখা। ওকে, এবার আমরা একটু ভুসুকুপা নিয়ে একটু পড়াশোনা করি। ভুসুকুপা। তাহলে চর্যাপদের বাঙালি কবি ভুসুকুপা, এই ভুসুকুপার শ্লোকগুলা যেগুলো ছিল বা তার যে চরণগুলো ছিল, ঠিক আছে, তার যে পদগুলো ছিল সেগুলোতে পাওয়া যায়। শ্লোকে আমরা পাই। এত পর্যন্ত ক্লিয়ার? ওকে, ভুসুকুপা চর্যাপদ ভুসুকুপা। এমডি সোহানুর রহমান সোহান বলেছেন চর্যাপদ, মাশাআল্লাহ। ওকে, ভেরি গুড। আশা করছি এতটুকু পর্যন্ত একদমই ক্লিয়ার। এটা সম্পর্কে আর কোনো ভাবনা চিন্তার কোনো কিছু নাই। এগুলো থেকে আমরা পারবো 3000 বছর পূর্বে ঋগ্বেদের ঐতিহ্য আরণ্যক অংশে, চাণক্যের কৌটিল্যের অর্থশাস্ত্রে, আবুল ফজলের আইনি আকবরী গ্রন্থে এবং চর্যাপদ, যেটা চর্যাপদের ভুসুকুপার শ্লোকে আমরা এগুলো পেয়েছি। ঠিক আছে, বঙ্গ নামের উৎপত্তি পেয়েছি। সবাই ক্লিয়ার? আর সর্বশেষ আপনাদের এটা মাথায় রাখতে পারবেন যে শামসুদ্দিন ইলিয়াস শাহ, শামসুদ্দিন ইলিয়াস শাহ তিনি সমগ্র বাংলাকে একত্রিত করে তিনি একটা নাম দিয়েছিল এবং পরবর্তীতে কিন্তু এই বাঙ্গালা নামটা থেকে কিন্তু বাংলা নামটা এসেছে। তিনি নাম দিয়েছিলেন কি? তিনি নাম দিয়েছিলেন মুলক-ই বাঙ্গালা। ঠিক আছে, মুলক-ই বাঙ্গালা। চর্যাপদের কবি ভুসুকুপা, ভেরি গুড। চর্যাপদের কবি ভুসুকুপা, ভেরি গুড। শামসুদ্দিন ইলিয়াস শাহ তিনি কিন্তু বাংলার নাম করেছিলেন মুলক-ই বাঙ্গালা। ঠিক আছে, মুলক-ই বাঙ্গালা, ভেরি গুড। এই বাংলা বা বঙ্গ যে বাংলাদেশ নামটা এসছে, ঠিক আছে, এই বাংলাদেশ নামটা আসার পিছনে কিন্তু অনেক রিজন আছে। এক একজনের নামেও কিন্তু এক একজন বলে। আপনাদের হয়তোবা মনে আছে খুবই গুরুত্বপূর্ণ একটা গ্রন্থ আছে ডক্টর হান্নানের বাঙালির ইতিহাস নামক গ্রন্থ। আপনাদের এই গ্রন্থগুলো কিন্তু আসতে পারে। ডক্টর হান্নানের বাঙালির ইতিহাস, ডক্টর হান্নান সাহেবের বাঙালির ইতিহাস নামের একটা গ্রন্থ আছে। এটা খুব সুন্দর একটা গ্রন্থ, আপনারা পড়লে অনেক কিছু জানতে পারবেন। আপনাদের কাছে আমার একটা আর্জি রইল যে আপনারা যারা চাকরি প্রিপারেশন নিচ্ছেন শুধুমাত্র গতানুগতিক বইগুলো না পড়ে একটু বেসিক বইগুলো পড়বেন। বর্তমান সময়ে এনসিপির একজন সহ সংগঠক আছেন, তার নাম হচ্ছেন মিরাজ মিয়া। তার একটা আন্তর্জাতিক একটা বই আছে, দ্য অ্যানাটমি অফ ওয়ার্ল্ড পলিটিক্স। এই বইটা আপনারা পড়তে পারেন, আন্তর্জাতিক বিশ্ব সম্পর্কে বিশাল কিছু জানতে পারবেন। ওকে, তাহলে আর ডক্টর হান্নানের বাঙালির ইতিহাস, এই বইটাতে ডক্টর হান্নান বলেছেন যে যখন হযরত নূহ আলাইহিস সালামের মহাপ্লাবন হলো, অর্থাৎ নবীর আমলে একটা বড় বন্যা হলো, এই বন্যাতে অনেক মানুষ মারা যায়। 40 জোড়া দম্পতি অর্থাৎ স্বামী স্ত্রী বেঁচে যায়। তো তাদেরকে বিভিন্ন স্থানে স্প্রেড করে দেওয়া হয় যেন তারা কি করতে পারে, বংশ বিস্তার করতে পারে। তো তাদের মধ্যেই হিন্দ নামের একজন, তিনি ভারতে এসেছিলেন, যার কারণে হিন্দ থেকে হিন্দুস্তান নাম হয়েছে। এবং বঙ্গ নামের এক প্রপুত্র তিনি বাংলাদেশ অঞ্চলে এসেছিলেন, এই জন্য বঙ্গ থেকে পরবর্তীতে বাংলা নামটা এসেছে, এমনটা মনে করা হয় ডক্টর হান্নানের বাঙালির ইতিহাস গ্রন্থের মাধ্যমে আমরা এটা জানতে পারি। স্যার সবাই কি ক্লিয়ার? সবাই ক্লিয়ার? ভেরি গুড। অনেকে বলেছেন ক্লিয়ার স্যার। ওকে, মাশাআল্লাহ। তাহলে আপনাদের যেহেতু ক্লিয়ার, আমরা এবার আমাদের বেসিক পড়াশোনার দিকে চলে যাই, কারণ ক্লিয়ার হলেই কিন্তু আর সময় নেওয়া যাবে না। ওকে, বইয়ের নামটা আরেকবার বলেন। বইয়ের নামটা হচ্ছে বাঙালির ইতিহাস। কে বলেছেন এটা? বাশির আহমেদ স্যার।
বাঙালির ইতিহাস, ঠিক আছে। ওকে স্যার, এত কঠিন কঠিন নাম কিভাবে মনে রাখবো স্যার? লিখে লিখে পড়তে হবে, ঠিক আছে। আপনি কোনো জিনিস কঠিন মনে করেন না, আপনি এটা মনে করেন যে এই জিনিসটা যদি আমি পারি পরীক্ষাতে আমার এটা আসবে, এবং আমি যদি সেটা পারি তাহলে আমার একটা চাকরি হবে, এবং একটা চাকরি আমার একটা হালাল রিজিকের ব্যবস্থা করবে। তাহলে প্রিয় স্যাররা, আমার এখানে যারা দেখছেন আজকে এই সময়টাতে আমি আপনাদের জন্য মন থেকে দোয়া করি যেন আপনারা সবাই একটা চাকরি পেয়ে আপনাদের পরিবারটাকে নতুনভাবে গোছাতে পারেন, নিজের জীবনটাকে আরো সুন্দরভাবে গোছাতে পারেন ইনশাল্লাহ। তাহলে যেটা বলছিলেন, একজন বলেছিলেন স্যার বইটার নাম আরেকবার বলেন। বইটা হচ্ছে দ্য অ্যানাটমি অফ ওয়ার্ল্ড পলিটিক্স, মিরাজ মিয়া। আপনি ফেসবুকে সার্চ দিলে পেয়ে যাবেন, ঠিক আছে। খুবই ইয়ং একজন রাইটার, কিন্তু খুব সুন্দর লিখেছেন। ওকে, আশা করি ক্লিয়ার। তাহলে ক্লিয়ার হলে আমরা এবার পড়ব বাঙালির প্রাচীন ইতিহাস, প্রাচীন শাসনামল। প্রাচীন শাসনামল নিয়ে একটু পড়াশোনা করব। প্রাচীন শাসনামল অথবা রাজবংশ, প্রাচীন শাসনামল অথবা রাজবংশ, এটা নিয়ে একটু আলোচনা করব। আপনারা কি ক্লাস বুঝতে পারছেন? আপনারা কি ক্লাস বুঝতে পারছেন? বুঝতে পারলে অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন জি স্যার বুঝছি, বা বুঝি নাই স্যার, এটা বুঝতেছি না, ওইটা বুঝতেছি না, একটু কমেন্ট করবেন, ঠিক আছে। ওকে, বৃষ্টি হয়েছিল, বিদ্যুৎ চলে যেতে পারে, ফরিদ বিন ইদ্রিস স্যার বলেছেন। স্যার এটা কিন্তু সেভ থাকবে, আপনি পরেও দেখে নিতে পারবেন, কোনো টেনশন নাই। কিন্তু এই বৃষ্টি একটু ঝামেলায় করছে সব দিক থেকেই। যাই হোক, সৃষ্টিকর্তা সবাইকে সহায়তা করুক তাদের প্রিপারেশনগুলো শানিত করার জন্য। যাই হোক, আমরা যেটা বলছিলাম, প্রাচীন শাসনের মধ্যে প্রথম যেটা নিয়ে একটু আলোচনা করব আমরা, সেটা হচ্ছে প্রাচীন রাজবংশের মধ্যে রাজবংশ মুখস্থ করার টেকনিকটাকে দিয়ে দিই। রাজবংশের ক্রম মনে রাখার টেকনিক। এই মনে রাখার টেকনিকটা একটু মাথায় রাখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে কার পরে কে এসেছে, কিভাবে এসেছে, এটা কিন্তু আপনি ফাইন্ড আউট করতে পারবেন। কিভাবে? মনে করেন এটা হচ্ছে ডিপজল। এই ডিপজল কি করলো? আমাদের বাঙালিদের একটা আগে একজন নায়িকা ছিল, নায়িকা বলতে হচ্ছে সাইড রোল করতো, তার নাম ছিল মৌ। এই ডিপজল কি করলো? মৌকে দিল দৌড়ানি। ডিপজলের তো আপনারা জানেন যে তার মতলব কিন্তু খারাপ। তাহলে ডিপজল যখন মৌকে দৌড়ানি দিল, মৌ কি করলো? একটা 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 ঘরের পিছনে গিয়ে বা পাশে গিয়ে লুকিয়ে গেল, যেন ডিপজল থেকে বাঁচতে পারে। তাহলে এভাবে আমরা মাথায় রাখবো যে মৌ দৌড়ে গিয়ে কি করেছে? মৌ একটা গুপ্ত একটা ঘরের পাশে লুকিয়েছে। গুপ্ত ঘরের পাশে কি করলো? লুকালো। তাহলে এটা দিয়ে আপনারা মাথায় রাখতে পারেন যে সবগুলো টেকনিক দিয়ে মাথায় রাখতে পারেন আমি কিন্তু প্রচুর পরিমাণে টেকনিক শেয়ার করি, কিন্তু কোথায় জানেন? অ্যাডমিশন যখন মাঝে মাঝে 2-1টা ক্লাস নেওয়া হয় বড় প্ল্যাটফর্মে, তখন কিছু কিছু টেকনিক দিই, কারণ ওই পোলাপানরা, তাদের ছোট ছোট বাচ্চাগুলো, তাদের টেকনিক দরকার। কিন্তু আপনি যখন চাকরি পরীক্ষা দেবেন, আপনার টেকনিক থেকে বেশি দরকার বিষয়গুলা ডিপ থেকে অ্যানালাইজ করে পড়াশোনা করা, ঠিক আছে স্যার? তাহলে একটু আবার বলি যে রাজবংশ ক্রম মনে রাখার টেকনিক হচ্ছে মৌ গুপ্ত ঘরের পাশে লুকালো। এটা কোন রাজবংশ? অবশ্যই প্রাচীন রাজবংশ। তাহলে এটা থেকে কি মনে রাখবো? মৌ থেকে মনে রাখবো মৌর্য। তাহলে সবচেয়ে প্রথম যে রাজবংশ সেটার নাম কি? মৌর্য, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা কোনটা মনে রাখবো? গুপ্ত থেকে তো আমরা জানি যে ডিরেক্ট গুপ্ত, ঠিক আছে, ডিরেক্ট গুপ্ত। ঘর থেকে আমরা মনে রাখবো গৌর। পাল থেকে আমরা বা পাশে থেকে কি মনে রাখবো? পাশে থেকে 2টা আছে স্যার, ঠিক আছে, পাশে থেকে 2টা, একটা পা থেকে পাল আর সে থেকে সেন। তাহলে সর্বপ্রথম কোনটা? এটা হচ্ছে প্রথম প্রাচীন রাজবংশ হচ্ছে মৌর্য। আর সর্বশেষ প্রাচীন রাজবংশ কোনটা? শেষ প্রাচীন রাজবংশটা হচ্ছে, শেষ স্বাধীন রাজবংশটা হচ্ছে সেন বংশ। আমরা জানি যে লক্ষণ সেনের মাধ্যমে কিন্তু এই প্রাচীন রাজবংশটা শেষ হয়েছিল, তাই না? 1204 সালে। ভেরি গুড। ওকে, ভেরি গুড। সকলের জন্য অনেক অনেক দোয়া রইল। তাহলে এটা একটু মাথায় রাখবেন। তাহলে প্রাচীন রাজবংশটা মনে রাখার টেকনিকটা কি? মৌ গুপ্ত ঘরের পাশে। এই টেকনিকটা দিয়ে কিন্তু আপনি প্রাচীন রাজবংশটা মনে রাখতে পারবেন, ঠিক আছে, প্রাচীন রাজবংশ মনে রাখতে পারবেন। তাহলে এই মৌ গুপ্ত ঘরের পাশে থেকে প্রথমটা কি পেলাম? মৌর্যের পরে কারা আসছে? গুপ্তের পরে কারা? গৌরের পরে পাল, পালের পরে সেন। আপনাকে এভাবে ক্রম করে দিতে পারে, আগে সেন দিল, পরে পাল দিল, আগে গৌর দিল, পরে মৌর্য দিল, এভাবে করে একটু ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারে, ঠিক আছে। তাহলে এটা একটু মাথায় রাখবেন। একজন বলেছে স্যার মৌর্য, তারপর কৃষাণ বা কুষাণ, তারপর হচ্ছে
গুপ্ত, মূলত কুষাণ বা কৃষাণ তারা কিন্তু স্বাধীন রাজবংশ ছিল না, মৌর্যের অধীনে ছিল। তাহলে এটা একটু মাথায় রাখতে হবে। তাহলে এটা হচ্ছে ক্রমটা। এবার আমরা একটা একটা করে একটু আলোচনা করি, মৌর্য বংশ নিয়ে আলোচনা করি বা প্রাচীন রাজবংশগুলো নিয়ে একটু আলোচনা করি। প্রথমে আসেন মৌর্য। আপনাদের যতটুকু জানতে হবে এবং যতটুকু জানলে পরীক্ষাতে পারবেন এবং যতটুকু পরীক্ষাতে বারবার আসে সেটা সম্পর্কে একটু আলোচনা করি আগে। এই মৌর্য জাতিগোষ্ঠীরা, মৌর্য রাজবংশের প্রতিষ্ঠাতা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য, এটার অনেক বিস্তারিত আলোচনা আছে, বিস্তারিত আলোচনায় না যাই। নন্দ সাম্রাজ্য ছিল, নন্দ সাম্রাজ্যকে পতন করে তারপরে ধননন্দকে পরাজিত করে মৌর্য সাম্রাজ্য আসে। ঠিক আছে, তো আমরা একটু বেসিকটা থেকে একটু পড়ার চেষ্টা করি। মৌর্য সাম্রাজ্যটার প্রতিষ্ঠাতা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য। তিনি কার সহায়তা পেয়েছিলেন এবং পরবর্তীতে তাকে হচ্ছে প্রধানমন্ত্রী বানিয়েছিলেন? এই প্রধানমন্ত্রী ছিল কে ওই সময়? প্রধানমন্ত্রী অথবা যাকে আমরা প্রধান উপদেষ্টা বলে ডাকি, প্রধান উপদেষ্টা। তাহলে প্রধান উপদেষ্টা কে ছিলেন তৎকালীন সময়ে? চাণক্য। আপনারা চাণক্য সম্পর্কে কিন্তু বিস্তারিত জানেন। চাণক্যের একটা অন্য নাম হচ্ছে কৌটিল্য। চাণক্য বা কৌটিল্য, অনেকে বিষ্ণুপ্রিয়া নামেও ডাকে। এই চাণক্য বা কৌটিল্য তিনি একটা বিখ্যাত গ্রন্থ লিখেছিলেন। তার একটা গ্রন্থ ছিল যেটার নাম আমরা অলরেডি বলেছি, যেটার নাম হচ্ছে অর্থশাস্ত্র। এবং এই অর্থশাস্ত্র মূলত একটা রাষ্ট্রবিজ্ঞান বিষয়ক গ্রন্থ। তাহলে এটা কিন্তু রাষ্ট্রবিজ্ঞান বিষয়ক গ্রন্থ। কোনটা? অর্থশাস্ত্র। আপনারা অনেকে আমার মনে করেন যে অর্থ আছে তাহলে যে অর্থনীতি হতে পারে, কিন্তু এটা অর্থনীতি না, এটা মূলত একটা রাষ্ট্রবিজ্ঞান বিষয়ক গ্রন্থ। ঠিক আছে, তাহলে প্রথম মৌর্য, শেষ হচ্ছে সেন। ভেরি গুড। তাহলে আমরা বুঝতে পারলাম যে প্রতিষ্ঠাতা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য, প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা হচ্ছে চাণক্য বা কৌটিল্য। এই মৌর্য বংশের একজন খুব বিখ্যাত পরিব্রাজক ছিলেন। পরিব্রাজক। এই পরিব্রাজকের নাম কি জানেন? পরিব্রাজকের নাম ছিল মেগাস্থিনিস। এই মেগাস্থিনিসের গ্রন্থ কি ছিল? মেগাস্থিনিসের গ্রন্থ ছিল ইন্ডিকা নামক গ্রন্থ ছিল তার। তাহলে মেগাস্থিনিসের গ্রন্থ কি ছিল স্যার? ইন্ডিকা। ঠিক আছে, মেগাস্থিনিস কোন দেশের ছিলেন কে বলতে পারবে? তার দেশ কি ছিল? তার দেশ ছিল গ্রিস। গ্রিস। তাহলে ভারতের বা এই প্রাচীন বাংলার ইতিহাসের ক্ষেত্রে এই ভারতীয় উপমহাদেশের সবার প্রথম যে পর্যটক বাংলাদেশে এসেছিলেন তার নাম ছিল মেগাস্থিনিস এবং তার গ্রন্থের নাম ছিল ইন্ডিকা। এবং এই ইন্ডিকা গ্রন্থ থেকে কিন্তু ভারতবর্ষের বিস্তারিত আমরা জানতে পারতাম। ঠিক আছে স্যার, সবাই আশা করি ক্লিয়ার। তাহলে এই মৌর্য বংশ সম্পর্কে আরো কিছু বিস্তারিত আমাদের জানার আছে, অনেক কিছু জানার আছে, আরো আমরা অনেক কিছু ধাপে ধাপে জানবো। একটু খেয়াল করেন, যেমন আমরা যদি বলি এই মৌর্য বংশের চন্দ্রগুপ্তের মৌর্যে কে ক্ষমতায় আসলো বা তার রাজধানী কোথায় ছিল, রাজধানীটা একটু বলে দেই। তার রাজধানীটা ছিল পাটালিপুত্র ছিল তার রাজধানী। তাহলে মৌর্যের প্রতিষ্ঠাতা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য, প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টা হচ্ছে চাণক্য বা কৌটিল্য, পরিব্রাজক ছিল মেগাস্থিনিস, গ্রন্থ ছিল ইন্ডিকা মেগাস্থিনিসের, আর তার দেশ ছিল, মেগাস্থিনিসের দেশ কোথায় ছিল? গ্রিসে ছিল। আমরা দেখি রাজধানী কোথায়? রাজধানী হচ্ছে পাটালিপুত্রতে। পাশাপাশি এই মৌর্য সম্পর্কে কিছু এক্সট্রা তথ্য একটু জেনে নেন। এক্সট্রা তথ্য এগুলো কিন্তু আসতে পারে পরীক্ষাতে। এই মৌর্য সাম্রাজ্যের সবচেয়ে শ্রেষ্ঠ বা শক্তিশালী রাজা বলে ধরা হতো সম্রাট অশোককে বা সম্রাট অশোক নামে তাকে চেনা হয়, সম্রাট অশোক। এই সম্রাট অশোক একটা খুব বিখ্যাত একটা যুদ্ধ নেমেছিলেন, একটা যুদ্ধ করেছিলেন যেটার নাম হচ্ছে কলিঙ্গ যুদ্ধ। এই কলিঙ্গ যুদ্ধ থেকে প্রচুর পরিমাণে আপনাদের প্রশ্ন আসে। পৃথিবীর ইতিহাসে একটা ব্রুটাল ওয়ার, একটা খুবই নির্মম নৃশংস একটা যুদ্ধ ছিল কলিঙ্গ যুদ্ধ। খ্রিস্টপূর্ব 261 থেকে 62 সময় এটা হয়েছিল। তাহলে এই যে কলিঙ্গ যুদ্ধ যেটা হলো, কলিঙ্গ যুদ্ধের কলিঙ্গ বাহিনীকে সম্রাট অশোক পরাজিত করে তাদের 1 লক্ষ সেনাবাহিনীকে সবাইকে হত্যা করে ফেলে। এখন 1 লক্ষ মানুষ ধরেন মরে পড়ে আছে আপনার সামনে, সে অবস্থানটা কেমন হবে? ঠিক আছে, কেমন হবে সেই দৃশ্যটা? খুবই বিভৎস হবে, তাই না? এই বিভৎস দৃশ্য দেখে
সম্রাট অশোক তার ধর্মটা পরিবর্তন করে ফেলে, অর্থাৎ আগে ছিল সে সনাতন ধর্মাবলম্বী, সে তারপরে নতুন একটা ধর্মে কনভার্ট হয়ে যায়, যে ধর্মটা ছিল বৌদ্ধ ধর্ম। কারণ ওই সময়টাতে গৌতম বুদ্ধ কিন্তু আমরা জানি এই ধর্মটা প্রচার করছিল যে জীব হত্যা মহাপাপ, তুমি যদি আমার ধর্মে আসো তাহলে তোমাকে জীব হত্যা বন্ধ করতে হবে, অর্থাৎ মানুষে হানাহানি মারামারি বন্ধ করতে হবে। তাহলে এই যে গৌতম বুদ্ধের এই সুন্দর বাণীটাতে তিনি আকৃষ্ট হন, এবং কলিঙ্গ যুদ্ধের পরে সম্রাট অশোক কোন ধর্ম গ্রহণ করেন বলেন তো? বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন, বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন, বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। সবাইকে ক্লিয়ার? তাহলে যদি একজন বলছে পরিব্রাজক মানে কি? স্যার পরিব্রাজক মানে হচ্ছে পর্যটক, পর্যটক মানে হচ্ছে ওই অঞ্চলটাকে ঘুরতে এসেছে। পাশাপাশি শুধু পরিব্রাজকও ছিলেন না, তিনি কিন্তু রাষ্ট্রদূতের কাজ করতেন। আপনাদের এখন বলে না যে ফরেন ক্যাডার, যে রাষ্ট্রদূত, রাষ্ট্রদূত মানে কি? একটা দেশের সাথে আরেকটা দেশের সম্পর্ক উন্নয়ন করা। এই কাজটাও কিন্তু মেগাস্থেনিস করতেন চন্দ্রগুপ্ত মৌর্যের হয়ে। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। তাহলে এবার বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন, এবং বৌদ্ধ ধর্ম গ্রহণ করার পরে তিনি এটাকে প্রচুর পরিমাণে প্রসার করেন। তাহলে বৌদ্ধ ধর্ম গ্রহণ এবং প্রসার করেন। এই বৌদ্ধ ধর্মটাকে প্রচুর পরিমাণে প্রসার করার কারণে তাকে একটা উপাধি দেওয়া হয় পরবর্তীতে। এই উপাধিটা কি বলেন তো? উপাধিটা হচ্ছে, তাকে খুব সুন্দর একটা নামে ডাকা হতো, সেটা হচ্ছে বৌদ্ধ ধর্মের কনস্ট্যান্টাইন। বৌদ্ধ ধর্মের কনস্ট্যান্টাইন উচ্চারণ হবে, বৌদ্ধ ধর্মের কনস্ট্যান্টাইন। তাহলে এই যে বৌদ্ধ ধর্মের কনস্ট্যান্টাইন, খুবই সুন্দর একটা তাকে উপাধি দিয়ে দিল, তাই না? এই উপাধিটা দেওয়া হয়েছে কেন? কারণ সে প্রচুর পরিমাণে বৌদ্ধ ধর্মটাকে স্প্রেড করছিল ওই সময়টাকে, এই জন্য তার নামের পরে বৌদ্ধ ধর্মের কনস্ট্যান্টাইন দেওয়া হয়। ঠিক আছে, ওকে, ভেরি গুড। ওকে, অনেক ধন্যবাদ যারা কমেন্ট করেছেন। তাহলে এটা হচ্ছে বৌদ্ধ ধর্মের কনস্ট্যান্টাইন বলা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্যকে। ঠিক আছে, আশা করছি একদমই ক্লিয়ার আপনারা সবাই। তাহলে মৌর্য সাম্রাজ্য থেকে আসলে এই ধরনের প্রশ্নগুলো আপনাদের বারবার আসতে পারে। আপনাদের এই ধরনের প্রশ্নগুলো একটু সলভ করবেন। প্রজাপতি কি বলেছে? স্যার কারেন্ট ছিল না, দুঃখিত। আপনাদের বিদ্যুৎটা নিয়ে আসলে অনেক ধরনের ঝামেলা হচ্ছে, তাই না? এই ঝামেলাটা খুবই দ্রুত ঝামেলাগুলো শেষ হোক। ঠিক আছে, ওকে। তাহলে এগুলো আশা করি ক্লিয়ার করবেন। তাহলে মৌর্য বংশটা একটু রিপিট করি। প্রতিষ্ঠাতা ছিল চন্দ্রগুপ্ত মৌর্য, প্রধানমন্ত্রী উপদেষ্টা ছিল চাণক্য বা কৌটিল্য, তার গ্রন্থ ছিল অর্থশাস্ত্র, যেটা রাষ্ট্রবিজ্ঞানের একটা গ্রন্থ ছিল, অর্থশাস্ত্র। ঠিক আছে, রাষ্ট্রবিজ্ঞানের তাকে রাষ্ট্রবিজ্ঞানের গ্রন্থ অর্থশাস্ত্র তিনি লিখেছিলেন। এবং এই চাণক্য কিন্তু প্রচুর পরিমাণে একজন জ্ঞানী মানুষ ছিল। তাকে কিন্তু ভারতের ম্যাকিয়াভেলি নামে ডাকা হতো। এটা কিন্তু প্রায় সময় আসে যে ভারতের ম্যাকিয়াভেলি নামে ডাকা হতো কাকে? চাণক্যকে। এটা একটু লিখে রাখতে পারেন, এটা খুব ইম্পর্টেন্ট একটা তথ্য। ভারতের ম্যাকিয়াভেলি বলা হতো কাকে? ভারতের ম্যাকিয়াভেলি বলা হতো কাকে? ম্যাকিয়াভেলি। ভারতের ম্যাকিয়াভেলি বলা হতো চাণক্যকে। তাহলে চাণক্যকে বলা হতো ভারতের ম্যাকিয়াভেলি বলা হতো। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবেন, খুবই গুরুত্বপূর্ণ। মাঝে মাঝে এটা প্রশ্নটাতে আপনার চলে আসেন। ভেরি গুড, একজন বলেছেন ম্যাকিয়াভেলি, মাশাআল্লাহ, ভেরি গুড। ওকে, ভেরি গুড। তাহলে এটা একটু মাথায় রাখবেন। এবং তিনি পড়াশোনা করেছিলেন কোথায় বলেন তো স্যার? আমরা যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এগুলোতে পড়াশোনার জন্য ঝাপটে পড়ি যে এটাই আমাদের দরকার। আর তিনি পড়াশোনা করেছিলেন ওই সময়টাতে পাঞ্জাবের অধুনায় অবস্থিত একটা গুরুত্বপূর্ণ একটা বিশ্ববিদ্যালয় বা শিক্ষা কেন্দ্র, যেটার নাম ছিল তক্ষশিলায় তিনি শিক্ষা গ্রহণ করেছেন। ঠিক আছে, তক্ষশিলা। এই তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ে তিনি শুধু শিক্ষায় গ্রহণ করেনি, তিনি কিন্তু অধ্যাপক ছিলেন, রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ছিলেন। কে বলেন তো? এই যে চাণক্য। তাহলে চাণক্যটা কত গুরুত্বপূর্ণ। এখন বর্তমানে একটা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হতে গেলে আপনাকে কত পড়াশোনা করতে হয়। আর ওই সময়টাতে, প্রাচীন বাংলার ওই সময়টাতে তক্ষশিলার মতো বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান এবং অর্থনীতির একজন অধ্যাপক, যার নাম ছিল চাণক্য। এই চাণক্যকে ধনানন্দ যখন অসম্মান করলো, তখন তার বিরুদ্ধে একটা প্রতিশোধ পরায়ণতার যেই ক্ষোভ, সেই ক্ষোভে কিন্তু তিনি চন্দ্রগুপ্ত মৌর্যের সাথে মিলে মৌর্য সাম্রাজ্যটা প্রতিষ্ঠা করে, ধনানন্দকে পরাজিত করে। স্যার এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা? সবাই একটু বলেন সবাই ক্লিয়ার কিনা? এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা? ক্লিয়ার হলে কিন্তু আমরা নতুন টপিকে চলে যাব। এবার আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা কোনটা বলেন?
চন্দ্রগুপ্ত মৌর্যের পরে কে আসবে? অবশ্যই গুপ্ত রাজবংশ। তাহলে গুপ্ত রাজবংশ নিয়ে আমরা আলোচনা করবো এবার। গুপ্ত রাজবংশ, গুপ্ত রাজবংশ নিয়ে আমরা আলোচনা করব। ওকে, এবার গুপ্ত রাজবংশ নিয়ে আলোচনা করব। সবাই একটু বলেন তো ক্লিয়ার কিনা? এর আগ পর্যন্ত সবাই বলেন ক্লিয়ার কিনা স্যার? সবাই একটু বলেন গুপ্ত পর্যন্ত ক্লিয়ার কিনা? ভেরি গুড। পাঞ্জাবের তক্ষশিলার, ভেরি গুড। পাঞ্জাবের অধুনা অঞ্চলে অবস্থিত, অধুনা বা আধুনা নামে ডাকা হয় সে অঞ্চলটাতে, ঠিক আছে? রাষ্ট্রবিজ্ঞান অধ্যাপক ছিলেন, ভেরি গুড। ওকে, ক্লিয়ার বলেছেন। দুলাল হোসেন, আফরোজা আক্তার বলছেন ক্লিয়ার, মাশাআল্লাহ। তাহলে আমরা আশা করি ক্লিয়ার। এবার গুপ্ত বংশে আসেন। গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে ছিল? গুপ্ত রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিল? গুপ্ত রাজবংশের প্রতিষ্ঠাতা ছিল ওই সময়টাতে প্রথম চন্দ্রগুপ্ত। প্রথম চন্দ্রগুপ্ত, ওইটা ছিল চন্দ্রগুপ্ত মৌর্য, আর ওর নাম হচ্ছে প্রথম চন্দ্রগুপ্ত। এই গুপ্ত বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিল? শ্রেষ্ঠ শাসক, আপনাদের কিন্তু এগুলাই আসে বারবার। শ্রেষ্ঠ শাসক কে ছিল? শ্রেষ্ঠ শাসক কে ছিল? গুপ্ত বংশের শ্রেষ্ঠ শাসক ছিল সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্ত, তাকে ভারতের নেপোলিয়ন বলা হতো। ভারতের নেপোলিয়ন বলা হতো। ভারতের নেপোলিয়ন বলা হতো। নেপোলিয়ন বলা হতো কারণ এই সমুদ্রগুপ্ত প্রচুর পরিমাণে রাজ্য বিস্তার করেছিল, সংস্কার করেছিল, যে কারণে তাকে বলা হতো ভারতের নেপোলিয়ন। ফরাসি বিপ্লবের শিশু বলা হয় নেপোলিয়নকে, তাই না? আচ্ছা, পরেরটাতে চলে আসি। শ্রেষ্ঠ শাসকের পরে গুপ্ত বংশের আরেকজন শাসক ছিল যার নাম ছিল দ্বিতীয় চন্দ্রগুপ্ত। দ্বিতীয় চন্দ্রগুপ্ত, এটা খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয় চন্দ্রগুপ্তটা মারাত্মক রকম গুরুত্বপূর্ণ, এবং চন্দ্রগুপ্ত থেকে আসলে সবচেয়ে বেশি আসে এটা, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এখন কেন আসে কে বলতে পারবেন? যে স্যার কেন আসে, এটা থেকে কেন আসবে, কে বলতে পারবে স্যার? বলেন তো, যে এটা থেকে কেন আসে, এই দ্বিতীয় চন্দ্রগুপ্ত থেকে কেন আসে? প্রচুর পরিমাণে প্রশ্ন, কে বলতে পারবে? আশা করছি এটা আপনারা পাবেন। দ্বিতীয় চন্দ্রগুপ্তকে কেন বলা হয়? কারণটা হচ্ছে সে তার নামের পাশে একটা খুব গুরুত্বপূর্ণ একটা উপাধি রেখেছিল। উপাধিটা কি? বিক্রমাদিত্য। বিক্রমাদিত্য, এই বিক্রমাদিত্য উপাধি তিনি করেছিলেন বা নিয়েছিলেন। পাশাপাশি তিনি তার নাম অনুসারে একটা সাল গণনা শুরু করেন, যেটার নাম ছিল বিক্রমাদ্য। তাহলে বিক্রমাদ্য, ঠিক আছে? বিক্রমাদ্য, এই বিক্রমাদ্য তিনি একটা সাল গণনা শুরু করেন। এই দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় প্রথম চৈনিক পরিব্রাজক বাংলায় এসেছিলেন। প্রথম চৈনিক পরিব্রাজক বাংলায় এসেছিলেন। বাংলায় আসেন এবং তার নাম ছিলেন ফাহিয়েন। আপনারা সবাই ফাহিয়েনের নাম শুনেছেন না? ফাহিয়েন। এই ফাহিয়েন থেকে কিন্তু প্রশ্ন আসে, প্রায় সময় ফাহিয়েন থেকে প্রশ্ন আসে। আপনারা সবাই একটু বলেন এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা, আমি একটু দেখি। সবাই একটু বলেন এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা স্যার? সাউন্ড ক্লিয়ার না, আসলে কি সাউন্ড প্রবলেম হচ্ছে? ওকে, যদি সাউন্ড প্রবলেম হয় একটা মিনিট আমাকে একটু সময় দেন, আমি নতুন একটা মাইক্রোফোন নিয়ে নিচ্ছি।